আমরা আজকের ক্লাসটাকে হচ্ছে দুইটা পার্টে ডিভাইড করব। একটা হচ্ছে যে ফার্স্ট পার্ট, যেখানে হচ্ছে যে আমি ওভারভিউ অফ আইএলটিএস, অর্থাৎ আমি আইএলটিএস এর ডিসেকশন, অর্থাৎ আইএলটিএস এর যত ধরনের কোশ্চেন্স আপনাদের মনে আসে বা আসতে পারে, বা যত ধরনের কনফিউশন আপনাদের ক্রিয়েট হয়, সব কনফিউশন ক্লিয়ার করব। প্রত্যেকটা জিনিস ধরে দেখাই দিব, এক্সাম প্যাটার্ন, আইএলটিএস কি, সবকিছু হচ্ছে যে এই পার্টে হচ্ছে আমি কভার করার চেষ্টা করব। এবং সেকেন্ড পার্টে হচ্ছে যে আমি আপনাদের কোশ্চেন গুলার অ্যান্সার করব, যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা আইএলটিএস রিলেটেড সে পার্টে। এবং থার্ড পার্টে হচ্ছে যে আপনাদের হায়ার স্টাডিজ অপরচুনিটিস গুলা নিয়ে কথা বলবো, যদি কারো কোশ্চেন থেকে থাকে যে কোন দেশে যাইতে হলে কি করতে হবে, এই ইস্যুগুলা নিয়ে আহ, একেবারে ক্লাসের শেষ পার্টে কথা বলবো। এবং এখানে হচ্ছে যে সবার এক্সেস আছে, এখানে আমরা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে পড়াশোনাটা শিখবো। এমন না যে আমি আপনাদের মিউট করে রাখবো, আপনারা কথা বলতে পারবেন না, এরকম ইস্যু এখানে নাই। তবে আমি কোর্স শুরু করার আগে যারা ভর্তি হয়েছেন বা যারা হননি, সবার উদ্দেশ্যে আমার হচ্ছে যে কিছু কথা, যেটা হচ্ছে যে আই এম এ ব্যাড ইনস্ট্রাক্টর। মিন্স আমি হচ্ছে যে প্রচুর স্ট্রিক্ট একজন পার্সন কখন পড়াশোনার জন্য। বাকি ইস্যুতে আপনি আমার কাছ থেকে 24 ঘন্টা আপনি সাপোর্ট পাবেন, আইএলটিএস রিলেটেড আপনি যে কোনো সাপোর্ট আমার কাছ থেকে পাবেন। তবে পড়াশোনার ক্ষেত্রে হচ্ছে যে আমি প্রচুর স্ট্রিক্ট, এবং আমার এখানে কোর্স করতে হলে আপনাকে প্রতিদিন অ্যাট লিস্ট 2 আওয়ার্স আপনাকে পড়তে হবে। এর নিচে আমার হচ্ছে হোম টাস্ক আপনি কমপ্লিট করতে পারবেন না, ঠিক আছে? আমার প্রত্যেকটা ব্যাচে প্রতিদিন হচ্ছে যে 4টা মডিউলের হোম টাস্ক থাকে। আমি আপনাদের দেখাই। এই যে একদিনের হোম টাস্ক দেখেন, এখানে কয়টা, 4টা হোম টাস্ক, এবং এখানে আর একটা 5টা হোম টাস্ক আপনার থাকবে, ঠিক আছে? এগুলা প্রতিদিন কমপ্লিট করতে, একদিন পরে একদিন ক্লাস, এই হোম টাস্ক গুলা কমপ্লিট করতে আপনার মিনিমাম হচ্ছে যে 4 ঘন্টা লাগবে অ্যাটলিস্ট। সো যারা এই 4 ঘন্টা সময় ইনভেস্ট করতে পারবেন না, তারা দয়া করে চলে যাবেন, আমি তাদের পড়াবো না। একেবারে ক্লিয়ার আমার কথা। সেকেন্ড যে ইস্যু, সেটা হচ্ছে যারা হচ্ছে যে একদিন ক্লাস করবেন আর একদিন ক্লাস করবেন না, যে আজকে আমার মন চাচ্ছে আমি ক্লাস করব, কালকে ক্লাস করব না, এরকম যে কেউ যদি থেকে থাকেন সেও চলে যাবেন, তাদেরও আমি পড়াবো না। আর এক পার্টি আছে হচ্ছে যে ক্লাস মিউট করবে, মিউট করে আমি কি বললাম না বললাম সে তার কোনো কিছু নাই, সে টিভি দেখতেছে, আর অন্য অন্য কোনো অ্যাক্টিভিটিস করতেছে। এই ধরনের যারা আছেন তারাও চলে যাবেন, এখানে মানুষ অল্প, ঠিক আছে? তো আমি যদি 5জনও থাকে, আমি ওই 5জনকে ভালোভাবে ট্রেন আপ করে তাদের ডিজায়ার্ড স্কোর যাতে পায় সেটা পাইতে সহায়তা করব। কেন এই জিনিসগুলা স্ট্রিক্ট? কারণ হচ্ছে আইএলটিএস এর সব থেকে বড় যে প্রবলেমটা হয়, আইএলটিএস আপনি যখন প্রিপারেশন নিবেন, এর মাঝে যদি আপনি 2 ও 3 দিনও যদি গ্যাপ নেন, এটা আপনার জন্য হচ্ছে যে একটা ইয়া ক্রিয়েট করে, যেটা আপনি মেকআপ করতে পারবেন না। আপনার শুরু থেকে হচ্ছে যে আবার শুরু করা লাগে, অর্থাৎ আইএলটিএস এর মাঝে গ্যাপ দেওয়া যাবে না। যদি গ্যাপ দেন তাহলে আপনাকে আহ, আমি এখানে অ্যাকসেপ্ট করব না, ক্লাস মিস দেওয়া যাবে না। ইমার্জেন্সি সিচুয়েশন আমি বুঝি, ওগুলা অ্যাকসেপ্টেবল। আদারওয়াইজ অন্য কোনো
তৃতীয় হ্যান্ড আমাকে কেউ দেখাইলে আমি সেটা অ্যাকসেপ্ট করব না, যে আমি আজকে এইটা ছিল, কালকে ওইটা ছিল, আমি ক্লাস করতে পারিনি, এরকম ইস্যু আমাকে কেউ দেখাইতে পারবেন না যে আমি। আরেকটা ইস্যু, যে হোম ট্যাক্স গুলা প্রোভাইড করা হবে, এই হোম ট্যাক্স গুলা যদি হচ্ছে যে কেউ কমপ্লিট না করেন, তাহলেও হচ্ছে যে আমি পরপর 2 দিন কেউ যদি মিস করেন, আমি তাকে টাকা ফেরত দিয়ে ব্যাচ থেকে বের করে দিব। ঠিক আছে? সো এরকম কেউ পারবেন না আমার এখানে পড়াশোনা যে আপনি পড়াশোনা করবেন না, এরকম না। আমি এখানে হচ্ছে যে আপনাকে কোচ হিসেবে গাইড করব, কিন্তু আপনাকে নিজের হচ্ছে যে এক্সারসাইজ এবং আহ, করতে হবে, আপনাকে বিল্ড আপ করতে হবে আপনার নিজেকে। আমি আপনাকে আপনার সকল ধরনের সাপোর্ট দিব, যে আপনার স্কোর ভালো করার জন্য, প্রিপারেশনের জন্য আমি সকল ধরনের সাপোর্ট দিব, কিন্তু এক্সাম দিবেন কিন্তু আপনি। আমি এক্সাম দিব না, আমার এক্সাম দেওয়া হয়ে গেছে। সো আপনি যদি হচ্ছে বাসার কাজগুলা না করেন, তাহলে কিন্তু আপনার প্রিপারেশন ঠিকভাবে হচ্ছে না। আর এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ স্কিল, এটা অন্য সবকিছুর থেকে সহজ, কিন্তু এই স্কিলটা শিখতে হলে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এই ধারাবাহিক প্রক্রিয়ায় হচ্ছে যে প্রতিদিন কিছু 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 করে এটা আপ করতে হয়। যেমন হচ্ছে যে আপনি 5 দিন না খেয়ে থেকে 5 দিন পরে একদিন খেলে হচ্ছে যে আপনি অসুস্থ হয়ে যাবেন, হজম হবে না। সিমিলারলি এখানে হচ্ছে যে আপনি যদি 3 দিনের পড়া একদিন পড়তে যান, এটা আপনার জন্য ইফেক্টিভ হবে না। অর্থাৎ আপনাকে রেগুলারই প্র্যাকটিস করতে হবে, এবং এটা রেগুলারলি হচ্ছে যে আপ করবে। আমি প্রথমে হচ্ছে যে কোর্সে হচ্ছে প্রথমে আমি হচ্ছে যে বেসিক জিনিসগুলা শিখাবো। বেসিক মিন্স হচ্ছে যে আপনার বেসিক লিসনিং স্কিল আপ করব। মিন্স আমার যারা স্টুডেন্ট, যারা আমার ফেসবুকে দেখেন, তাদের দেখে থাকবেন যে আমার স্টুডেন্টদের লিসনিং রিডিং স্কোর অনেক হাই থাকে, লাইক 7-এর নিচে কেউ পায় না লিসনিং এবং রিডিং এ। কেন পায় না? এটা হচ্ছে যে আমি যে টেকনিকে এদের বেসিক ইমপ্রুভ করি, এটা ইফেক্টিভ। ঠিক আছে? ট্রান্সক্রাইবিং করাই, প্রতিদিন ট্রান্সক্রাইবিং করায় তাদের হচ্ছে যে লিসনিং এবং রিডিং এর স্কিল আপ করার জন্য প্রতিদিন রিডিং পড়া থাকে। ঠিক আছে? এবং ক্লাসে রিডিং পড়ানো হয়। সো আমরা প্রথমে হচ্ছে বেসিক গ্রামারের সাথে আপনাদের বেসিক লিসনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং, 4টা মডিউল আপ করা হবে। আপ করা হবে মিন্স হচ্ছে আমি ডিরেক্টলি আপনাদের আইএলটিএস এর ক্লাস আপাতত শুরু করব না। আমি আপনাদের প্রথমে বেসিক ইমপ্রুভ করব। অর্থাৎ আপনার যে 4টা স্কিল, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের তো ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য 4টা স্কিল থাকে বা মডিউল থাকে, তো এই 4টা মডিউল আপনাদের আপ করে দেন আইএলটিএস ধরবো। ঠিক আছে? সো কারো যদি হচ্ছে যে গ্রামার ইস্যুতে প্রবলেম না থেকে থাকে, সমস্যা নাই। আপনার তারপরেও এখানে হচ্ছে যে আপনার এক্সিকিউশনটা দেখতে হবে, লাইক হচ্ছে যে আপনি গ্রামারের সব জিনিস জানেন, কিন্তু দেখা গেল এখানে আপনি কোথায় গ্রামারটা এক্সিকিউট করবেন বা ব্যবহার করবেন, এটা আপনি জানেন না। সো আপনার গ্রামার ক্লাসটা আপনাকে এখানে করতে হবে। আমাদের প্রথম 10টা ক্লাসের মতো হচ্ছে আমরা গ্রামার করব, এবং সাথে এই যে যে বেসিক ইমপ্রুভমেন্ট 4টা মডিউলের, এটা চলবে। প্রথমে আমরা বেসিক গ্রামার দিয়ে শুরু করব। এখন আমি হচ্ছে আপনাদের এই যে যে আইএলটিএস, এটা হচ্ছে যে উম, জিনিসটা ডেসক্রাইব করতেছি। ঠিক আছে? এখানে সবাই এই ওয়ার্ডটার সাথে আমরা ফেমিলার, যে আইএলটিএস, এটা একটা অ্যাক্রোনিম ওয়ার্ডস। অ্যাক্রোনিম ওয়ার্ডস মিন্স যেটা, যে ওয়ার্ডের প্রত্যেকটা লেটার এক একটা মিনিং, আলাদা মিনিং ক্যারি করে। এখানে এখানে কয়টা লেটার আছে? 5টা। তো এটা আই মিন্স হচ্ছে ইন্টারন্যাশনাল, ই মিন্স ইংলিশ,
L means language, T means testing, এস মিনস সিস্টেম, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এখানে কি চেক করা হয়? এখানে চেক করা হয় আপনার প্রফিসিয়েন্সি লেভেল। প্রফিসিয়েন্সি লেভেল মিনস হাউ গুড ইউ আর ইন ইংলিশ। ঠিক আছে? এটা কাদের এই টেস্টটা নেওয়া হয়? আমাদের মতো যারা নন নেটিভ লাইক এশিয়ান অর আফ্রিকান, যাদের প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, তাদের জন্য হচ্ছে এই টেস্টটা দিয়ে হচ্ছে যে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাইতে হবে। ঠিক আছে? এখন এটা অলমোস্ট 140 কান্ট্রিতে এই স্কোরটা অ্যাকসেপ্ট করে। অ্যারাউন্ড 11,000 অর্গানাইজেশন অ্যাকসেপ্ট দিস স্কোর। ঠিক আছে? পৃথিবীতে আরো অনেক ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম আছে। ঠিক আছে? কিন্তু তার মধ্যে আইএলটিএস এর স্কোরটা সব থেকে বেশি অ্যাকসেপ্টেবল। ঠিক আছে? এখানে হচ্ছে যে আমাদের আইএলটিএস এর টাইপস কি কি, এখানে এই কোশ্চেন গুলোর অ্যান্সার আমি আগে প্রোভাইড করতেছি, দেন আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিব। এখানে আইএলটিএস হচ্ছে দুই ধরনের আছে, টু টাইপস, মেজর টাইপস। একটা জিটি, জিটি, এসি। জিটি মিনস হচ্ছে জেনারেল ট্রেনিং, যারা হচ্ছে যে ওয়ার্ক, অর্থাৎ মাইগ্রেশন, আপনি হচ্ছে জব রিলেটেড ভিসায় ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যখন যাবেন, তখন হচ্ছে যে আপনাকে জিটি জেনারেল ট্রেনিং টেস্টটা দিতে হবে। যারা হচ্ছে যে হায়ার স্টাডির জন্য ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাবেন, তাদের জন্য একাডেমিক আইএলটিএসটা। কেউ হচ্ছে যদি পড়তে যেতে চায়, কেউ যদি পড়তে যেতে চায় এবং সে জিটি দেয়, হবে না। ভাইস ভার্সা ইজ নট অ্যাকসেপ্টেড হেয়ার। অর্থাৎ আপনি যদি কাজ করার জন্য যান, আপনাকে অবশ্যই জিটি দিতে হবে। আপনি যদি পড়তে যান, আপনাকে অবশ্যই এসি দিতে হবে। বিপরীতটা অ্যাকসেপ্টেড না। ঠিক আছে? এখন এটা হচ্ছে একাডেমিক, একাডেমিক এবং জিটি। এছাড়া আহ, শুধুমাত্র ইউকের জন্য, ইউকের জন্য আইএলটিএস ইউকে ভিআই নামে টেস্ট আছে। ওটা স্কোর শুধু ইউকেতেই একসেপ্ট করা হয়। যদি কারো টার্গেট ইউকে থাকে, আপনার আইএলটিএস এর স্কোর ধরেন হচ্ছে যে কোনো একটা ব্যান্ডে একটু কম স্কোর হইলো 0.5, 0.5, সেটা এই ইউকে ভিআই এর ক্ষেত্রে এরা কনসিডার করে, অর্থাৎ 0.5 কনসিডার করে। ধরেন ওদের ব্যাচেলরের জন্য 6 অ্যাকসেপ্টেড। এখন কেউ যদি আইএলটিএস ইউকে ভিআই দিছে, সে 5.5 পেয়েছে, সে এইটা, এই 0.5 কনসিডারেবল শুধু ইউকের জন্য। ঠিক আছে? এটা যাদের মেইন টার্গেট ইউকে, তারা ইউকে ভিআই দিতে পারেন। ঠিক আছে? এছাড়া হচ্ছে আমাদের এটা হচ্ছে টু টাইপস। এছাড়া কিভাবে আপনি এক্সামটা দিবেন, এটার ভিত্তিতে এক্সাম দুই ভাবে, একটা হচ্ছে কম্পিউটার ডেলিভার্ড ফরম্যাট অ্যান্ড সেকেন্ড পেপার ডেলিভার্ড ফরম্যাট। ঠিক আছে? কম্পিউটার ডেলিভার্ড ফরম্যাট, পেপার ডেলিভার্ড ফরম্যাট, এই দুইটার মাঝে কিছু ডিফারেন্স আছে, কিছু সিমিলারিটিস আছে। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এখানে সেম, এখানেও সেম। অর্থাৎ আপনাকে মার্কিং করার ক্ষেত্রে কম্পিউটার বেস অ্যান্ড পেপার বেস সেম ওয়েতে আপনাকে মার্কিং করা হবে, নো ডিফারেন্স, কোনো পার্থক্য নেই। পার্থক্য কি?
এখানে হচ্ছে যে আপনার রেজাল্ট 13 দিন পরে দেয়, এটা 48 ঘন্টা পর দেয়। ঠিক আছে, এটা একদিনে 4টা মডিউল হয়ে যায়, 4টা মডিউল একদিনে হয়ে যাবে। এটা 3টা মডিউল একদিনে হবে, স্পিকিং মডিউলটা ডিফারেন্ট ডেতে হবে, ভিন্ন দিনে হবে। এখানে সিঙ্গেল মডিউল রিটেক নেওয়া যায়, এখানে সিঙ্গেল মডিউল রিটেক নেওয়া যায়, এখানে সিঙ্গেল মডিউল রিটেক নেওয়া যায় না। সিঙ্গেল মডিউল রিটেক্স মিনস হচ্ছে আপনি 4টা মডিউলের যে কোনো একটা মডিউলে খারাপ করছেন, লাইক স্পিকিং এ আপনি আপনার টার্গেট স্কোর অ্যাচিভ করতে পারেননি, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি আহ 3 দিনের মধ্যে ওই টেস্টটা আবার শুধু স্পিকিং দিতে পারবেন 3 দিনের মধ্যে। 3 দিন, এটা এক্স্যাক্টলি আমার এখন মনে আসতেছে না, 7 ডেজ হইতে পারে। 7 দিনের মধ্যে আপনি এই যে যে কোনো মডিউলের যদি হচ্ছে যে আপনি খারাপ করেন, তাহলে ওই মডিউলটা, শুধু একটা মডিউল আপনি রিটেক নিতে পারবেন। ঠিক আছে, কিন্তু এই পেপার বেসড এক্সামের ক্ষেত্রে আপনি ইয়া সিঙ্গেল মডিউল রিটেক নিতে পারবেন না। এখানে হচ্ছে যে ইওআর সিস্টেম আছে, দুই জায়গায় ইওআর সিস্টেম আছে। ইওআর সিস্টেম মিন্স হচ্ছে যে আপনার যদি হচ্ছে যে রেজাল্ট আপনি মনে করেন যে হচ্ছে যে আপনি এক্সাম ভালো দিছেন কিন্তু আপনার রেজাল্ট ভালো হয়নি, সেক্ষেত্রে হচ্ছে আপনি ইওআর করতে পারেন। ইওআর ফি হচ্ছে 12,000 টাকা, যদি স্কোর বাড়ে তাহলে এই 12,000 টাকা ফেরত, আর যদি হচ্ছে যে স্কোর না বাড়ে তাহলে এই 12,000 টাকা পাবেন না ফেরত। ঠিক আছে, দুই জায়গায় ইউআর আছে। ঠিক আছে, এছাড়া রেজাল্ট পাবলিশ তো বললাম। ও, আরেকটা মেজর ডিফারেন্স আছে হচ্ছে যে এখানে লিসেনিং মডিউলে 30 মিনিটস অডিওর পর অ্যান্সার ট্রান্সফারের জন্য 10 মিনিটস টাইম প্রোভাইড করে। 10 মিনিটস, অর্থাৎ আপনাকে প্রথমে কোশ্চেন পেপারে অ্যান্সার করতে হবে, দেন হচ্ছে যে অ্যান্সার ট্রান্সফার করতে হবে অ্যান্সার স্ক্রিপ্টে। ঠিক আছে, এই ট্রান্সফার টাইম হচ্ছে 10 মিনিটস, এই যে এখানে এই পেপার বেসড এক্সামের ক্ষেত্রে। কিন্তু কম্পিউটার ডেলিভার্ড ফরম্যাটে আপনি এই যে যে 10 মিনিটস টাইম এটা পাবেন না, এখানে অনলি 2 মিনিটস টাইম প্রোভাইড করা হয়। অর্থাৎ আপনাকে দেখার সাথেই লিখে ফেলতে হবে লিসেনিং এর ক্ষেত্রে। ঠিক আছে, এখন কম্পিউটার বেস এবং পেপার বেসড, মাসে হচ্ছে পেপার বেসড এক্সাম 4 দিন হয়, কম্পিউটার বেস 8 দিন হয়। ঠিক আছে, আপনি চাইলে যে কোনো দিন এক্সাম দিতে পারবেন। ঠিক আছে, এটা ছিল কম্পিউটার বেস এবং পেপার বেসড এর মধ্যে পার্থক্য। তবে কিছু দিন পরে হয়তো, এখনো এক্সাক্ট বলা যায় না, তবে নিয়ার ফিউচার হচ্ছে যে এই পেপার বেসড অফ হয়ে যাইতে পারে বাংলাদেশে, এবং কম্পিউটার ডেলিভার্ড ফরম্যাটই থাকতে পারে। যেমন শ্রীলঙ্কায় অফ হয়ে গেছে মার্চে, পাকিস্তানে অফ হয়ে যাবে, তো বাংলাদেশেও অফ হইতে পারে। এটা মানে এখনো ডিসিশন হয়নি, তবে এটা ডিপেন্ড করে, ডিপেন্ড করবে হচ্ছে যে এক্সাম নেয়ার ক্যাপাসিটির উপর। লাইক হচ্ছে যে আমাদের প্রতি এক্সাম ডেতে হচ্ছে যে 1100 স্টুডেন্ট পরীক্ষা দেয় সারা বাংলাদেশে প্রতি এক্সাম ডেতে। অ্যাভারেজ স্টেট বলতেছি, 1100 থেকে 1200 স্টুডেন্ট পরীক্ষা দেয় প্রতি এক্সাম ডেতে সারা বাংলাদেশে। তো কম্পিউটার ডেলিভার্ড ফরম্যাটের ক্যাপাসিটি আছে উম, 200 থেকে 300-র মতো।
200 থেকে 300-র মতো হায়েস্ট। তাহলে এখানে ল্যাকিংস আছে ক্যাপাসিটির প্রায় 1000 or 900। তো এই ক্যাপাসিটিটা এরা আপগ্রেড করে হয়তোবা এই ডিসিশনটা নিতে পারে। তো এটা আপগ্রেডেশন চলতেছে, তবে এটা টাইম লাগবে। তো আপাতত এটা হচ্ছে যে আমরা কম্পিউটার বেস এবং পেপার বেস দুইটাই থাকবে। এখন আমি সাজেস্ট করব যাদের টাইপিং স্পিড ভালো গো ফর কম্পিউটার বেস। আমি সাজেস্ট করব পার্সোনালি, যাদের টাইপিং স্পিড ভালো তাদের জন্য আমার রেকমেন্ডেশন থাকে যে আপনি কম্পিউটার বেস এক্সাম দিবেন। ঠিক আছে, এটা ছিল হচ্ছে যে আইএলটিএস এর টাইপস। এরপরে হচ্ছে যে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন, হাউ ডু ইউ রেজিস্টার ফর দ্য আইএলটিএস। এই আইএলটিএস তো হচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটি এই এক্সামটা ক্রিয়েট করছে লং এগো, অ্যান্ড দে প্রোভাইড দ্য রেসপন্সিবিলিটি টু টেক দ্য এক্সাম or conduct the exam, ব্রিটিশ কাউন্সিল অ্যান্ড আইডিপি। ব্রিটিশ কাউন্সিল হচ্ছে ইউকের এবং আইডিপি অস্ট্রেলিয়ান। এই দুইটা অর্গানাইজেশনে যে কোনো অর্গানাইজেশনে আপনি পরীক্ষা দিবেন, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াতে কোনো ডিফারেন্স নাই। অর্থাৎ যে মিথ কাহিনীগুলা প্রচলিত আছে এগুলা মিথ কাহিনী, যে আইডিপিতে দিলে ভালো হয় বা খারাপ হয়, ব্রিটিশ কাউন্সিলে দিলে ভালো হয়, এরকম কোনো ইস্যু না। বোথ আর সেম। আপনার বাসার কাছে যে যে সেন্টার সেই সেন্টারে দিবেন, তবে অবশ্যই ভালো সেন্টারে এক্সাম দিবেন। রেজিস্ট্রেশনের প্রসেসটা হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে, অবশ্যই ভ্যালিড পাসপোর্ট লাগবে। কেউ আমাকে বলেন তো, আহ, বিদেশ যাওয়ার ফার্স্ট স্টেপটা কি? ডু ইউ নো দ্যাট হোয়াটস দ্য ফার্স্ট স্টেপ? Of course, we should have a passport. Clear documentaries, I hope. ইয়া, বাইরে যাওয়ার প্রথম যে ধাপ সেটা হচ্ছে যে আপনাকে আপনার ডকুমেন্ট গুলা চেক করতে হবে, যে ডকুমেন্ট গুলা সব ওকে আছে কিনা। আমাদের তো 80% মানুষের হচ্ছে ডকুমেন্টে ঝামেলা থাকে, লাইক হচ্ছে যে আমাদের বাবার নাম, মায়ের নাম, নামের স্পেলিং ইরোর, আহ এরকম ইরোর থাকেই সবার ক্ষেত্রে। মানে 10% লাকি, বাকি 90%-এর এই প্রবলেম গুলা থাকে। সো আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমাদের সকল ডকুমেন্ট গুলা চেক করব এবং প্যারেন্টস এর সাথে ওগুলা ম্যাচ করব, যে এখানে কোনো ইরর আছে কিনা। যদি ইরর থাকে ওগুলা হচ্ছে যে আমরা কারেকশন করব। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম ধাপ। দেন ইরর কারেকশন হইলে আমরা হচ্ছে যে পাসপোর্ট করব। আদারওয়াইজ আপনি যদি আগেই পাসপোর্ট করেন তাহলে আপনার আর একটা প্রবলেম হয়ে গেল যে আপনার পাসপোর্টটা আবার সংশোধন করা লাগবে। ঠিক আছে, সো পাসপোর্ট করার আগে হচ্ছে যে আপনি এই জিনিসগুলা চেক করে নিবেন। এটা হচ্ছে ইস্যু। তো আমাদের আইএলটিএস এক্সামের জন্য ভ্যালিড পাসপোর্ট লাগবে। এছাড়া হচ্ছে যে স্মার্ট এনআইডি, যে এনআইডি দিয়েও টেস্টটা দেয়া যায়, একসেপ্ট করে। ঠিক আছে, কিন্তু আমি যেহেতু আমাদের মেইন পারপোজটা কি আইএলটিএস দেয়া, বাইরে যাওয়া, তো বাইরে যাওয়ার জন্য ম্যান্ডেটরি পাসপোর্ট। তো আমি কেন এটা এই দিকে যাব? ঠিক আছে, আমি পাসপোর্ট করে ফেলবো। তো আপনার ভ্যালিড পাসপোর্ট লাগবে আইএলটিএস রেজিস্ট্রেশনের জন্য। দেন হচ্ছে যে আপনি ব্রিটিশ কাউন্সিল অর আইডিপি
ব্রিটিশ কাউন্সিল আর আইডিপি, যে কোনো অর্গানাইজেশন থেকে রেজিস্ট্রেশন করতে পারেন। এখন এই রেজিস্ট্রেশনটা আপনি ঘরে বসে অনলাইনে করে নিজে পেমেন্ট করতে পারেন, এটা প্রসেস। তবে এদের অথরাইজ কিছু সেন্টার আছে, আপনি ঘরে বসে যদি হচ্ছে রেজিস্ট্রেশন করেন, তাও এই যে সেন্টার গুলাতে পরীক্ষা দেওয়া লাগবে। এই অথরাইজ সেন্টার গুলা, এগুলাকে এক্সাম ভেন্যু বলে। এই এক্সাম ভেন্যুতে পরীক্ষা দেওয়া লাগবে। এটা আপনি নিজে একা রেজিস্ট্রেশন করলেও এটা, বা হচ্ছে যে আপনি এই যে এই এক্সাম ভেন্যু থেকে রেজিস্ট্রেশন করতে পারেন। এখন আমি সাজেস্ট করব নিজে রেজিস্ট্রেশন না করে এই ভেন্যু থেকে মানে রেজিস্ট্রেশন করবেন। কেন করবেন? ধরেন একটা ভালো ভেন্যুতে আপনার মক, আপনি যে টেস্ট ভেন্যুতে টেস্টটা দিবেন, মেইন টেস্টটা, ওখানে অবশ্যই মক দিবেন। লিস্ট 2টা মক দিতে হবে। কেন? এক্সাম এনভায়রনমেন্টটা সাথে আপনি ইউজ টু হওয়ার জন্য বা পরিচিত পরিচিত হওয়ার জন্য আপনাকে অবশ্যই ফিজিক্যালি 2টা মক দিতে হবে। আমার এখানে আপনি 10টা মক, ফুল মক দিতে পারবেন, এটা ডিফারেন্ট ইস্যু। তবে আপনাকে পরীক্ষার মেইন যে ভাইবস, এটা নিতে, টেস্টটা নেওয়ার জন্য আসল এনভায়রনমেন্টটা যেখানে আপনি মেইন টেস্টটা দিবেন, ওখানে লিস্ট 2টা মক টেস্ট দিতে হবে। এখন যেসব প্রিমিয়াম ভেন্যুতে মক দিতে, একটা মকের প্রাইস আপনি হচ্ছে যে নিজে নিজে যদি হচ্ছে যে আপনি রেজিস্ট্রেশন করেন, তাহলে আপনাকে তো এখানে মক দিতেই হবে, পরীক্ষার আগে মক দিতে হবে। মানে মক দেওয়ার জন্য আপনাকে ভালো ভেন্যুতে একটা মক 1500 টাকা করে নেয়। একদিন একটা পরীক্ষা দিবেন, 1500 টাকা প্রাইস। ঠিক আছে, 1500 টাকা একটা মগ দিবেন, সেটা 1500 টাকা। তাহলে আপনার 2টা মগ 3000 টাকা। 3000 টাকা, এটা একটা ইস্যু। এই ভালো কয়েকটা সেন্টার, এরা এই রেজিস্ট্রেশনের সময় 3টা মগ ফ্রি দেয়, যেটা কস্ট আসে 4500 টাকা। এই টাকাটা আপনার সেভ হচ্ছে, একটা ইস্যু। সেকেন্ড ইস্যুটা হচ্ছে এরা আহ, বিভিন্ন ডিসকাউন্ট দেয়, অর্থাৎ আমাদের এক্সাম ফিটা কি 24,900 টাকা। 24,900 টাকা, এই 3টা মক ফ্রি দেওয়ার পরেও কেউ কেউ এখানে 23,000 টাকা রাখে। ঠিক আছে, তো এখানে কিছু হচ্ছে যে সেভিংস হবে, সেই জন্য হচ্ছে যে আমি এটা সাজেস্ট করি যে আহ এখান থেকে, অর্থাৎ ওদের যে অথরাইজ সেন্টার গুলো আছে, এই সেন্টার থেকে আপনি পরীক্ষা দিবেন, এবং অবশ্যই সেন্টারটা ভালো হইতে হবে। ঠিক আছে, অনেক সেন্টার আছে যাদের ইকুইপমেন্ট গুলা ভালো না, আবার হচ্ছে যে লোকেশন ফেভারেবল না। তো এক্সামের আগে প্রিমিয়াম যে ভেন্যু গুলা আছে, ওরকম ভেন্যুতে হচ্ছে যে দিবেন। এটা হচ্ছে রেজিস্ট্রেশনের প্রসেস। আপনি হচ্ছে যে ওদের ওখানে টাকা এবং পাসপোর্ট নিয়ে গেলে আপনার রেজিস্ট্রেশন করে দিবে, বা আপনি টাকা ওদের বিকাশ করে পাসপোর্টের কপি পাঠাইলে ওরা রেজিস্ট্রেশন করে দিবে, বা আপনি নিজে থেকে রেজিস্ট্রেশন করতে পারেন। নিজে থেকে রেজিস্ট্রেশন করলে এই যে যে ফ্যাসিলিটির কথা বললাম, এই ফ্যাসিলিটিটা পাবেন না। ঠিক আছে, এরপরে আসেন হচ্ছে ওই যে পেমেন্ট। আপনি হচ্ছে যে ক্যাশ, হ্যান্ড ক্যাশ দিতে পারেন, অনলাইন পে করতে পারেন, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পে করতে পারেন, ব্যাংক পেমেন্ট করতে পারেন, যে কোনো একটা পেমেন্ট গেটওয়ে ইউজ করতে পারেন। ঠিক আছে, এখন টেস্ট ফিটা হচ্ছে ওই যে বললাম 24,900 টাকা। এরপরে যে কোশ্চেন, আপনি এক্সাম টেস্ট ডে চেঞ্জ করতে পারবেন কিনা, এটা হচ্ছে যে লিস্ট ভালো ভেন্যুগুলোতে আপনি ডেট নিতে হইলে 1 মাস আগে ডেট নেওয়া লাগে।
এটা হচ্ছে যখন হচ্ছে পিক সিজন চলে, অর্থাৎ আপনার সেশন ধরার জন্য যে পিক টাইমটা, ওই টাইমটায় তো আপনি 2 মাস আগেও ডেট পাবেন না, এত পরিমাণ পরীক্ষা দেয়। অন্য সময় হচ্ছে যে আপনি 1 মাস আগে ভালো ভেন্যুর ডেট গুলা নিয়ে রাখবেন। এখন আপনি হচ্ছে যে আপনার ডেট নিয়ে ফেলছেন, এখন আপনি অসুস্থ হইতে পারেন, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, বা আপনি যে কোনো সিক হইলেন, সেক্ষেত্রে আপনার ডেটটা চেঞ্জ করা যাবে কিনা? হ্যাঁ, কোশ্চেনের উত্তর ইয়েস, আপনি আপনার ডেটটা চেঞ্জ করতে পারেন। ডেট চেঞ্জ করতে হলে ব্রিটিশ কাউন্সিল আর আইডিপি, যেখানে আপনি রেজিস্ট্রেশন করছেন, ওদের হচ্ছে যে আপনার অসুস্থতার কারণ এবং ওইটার প্রুফ হিসেবে হচ্ছে যে আপনার ভ্যালিড প্রেসক্রিপশন উইথ ইমেল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার অফ এ ডক্টর আপনি সেন্ড করবেন, ওরা ডেট চেঞ্জ করে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মাল অ্যাপ্রোচ। এখানের জন্য ওরা হচ্ছে চার্জ কাটে 10%। 10% মিনস হচ্ছে যে আমাদের 24,900 টাকা। 10% কত? এই টাকাটা ওরা চার্জ কাটে। ঠিক আছে, এরপরে হু ইজ এলিজিবল টু টেক টেস্ট। এটা হচ্ছে যে আপনাদের কোনো অনেক রিকোয়ারমেন্ট থাকতে পারে, যে হচ্ছে আমাকে বিবিএম, বিএ আর অনার্স, মাস্টার্স, পিএইচডি, এইচএসসি, এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। এটা একটা টেস্ট এবং কম্পিটিটিভ টেস্ট। সো এখানে আপনাকে একটা এজ রেস্ট্রিকশন আছে, এখানে 16+ হইতে হবে। আন্ডার 16 পরীক্ষা দিতে পারবে না। আপনাকে পরীক্ষা দিতে হইলে 16+ হইতে হবে এবং এডুকেশনাল কোনো রিকোয়ারমেন্ট লাগবে না, যে আপনাকে পাস হইতে হবে। এক্সাম প্যাটার্ন, স্কোরিং, এটা দেখাচ্ছি। আগে শর্ট কোশ্চেন গুলার অ্যান্সার প্রোভাইড করি, পরে লং কোশ্চেনে যাই। এখানে শর্ট কোশ্চেন আইডিয়াল স্কোর হচ্ছে যে 6.5 হলে পৃথিবীর সব দেশে যাওয়া যায়। আপনার পরীক্ষা দেওয়ার সময় যারা অলরেডি অ্যাডভান্স লেভেলে আছেন, তারা একটানা হচ্ছে 2 মাস প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে দিবেন। যারা মিডিয়েকর স্টুডেন্ট, মধ্যম শ্রেণীর, তারা 3 মাস প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে দিবেন। যারা তার থেকে একটু নিচে আছেন, মিডিয়েকরের একটু নিচে, ধরেন হচ্ছে যে একটু নিচে আছেন, তারা 4 মাস। ঠিক আছে, আর কেউ যদি এসএসসি পাশ করে থাকেন মাত্র, এইচএসসি, কেউ যদি পাশ করে থাকেন, তাকে অবশ্যই 5 মাস পরে দেন পরীক্ষা দিতে হবে। এখন অনেকের কাছে আপনি গল্প শুনতে পারেন যে 20 দিনে পরীক্ষা দিয়ে 7+ পাইছে। হ্যাঁ, এরা যে মিথ্যা বলে তা না। এরা হচ্ছে যে অলরেডি হচ্ছে যে অ্যাডভান্স লেভেলে প্রফিসিয়েন্সির, অর্থাৎ ইংলিশের এরা প্রফিসিয়েন্সি লেভেল হাইতে আছে। এ জাস্ট এক্সাম স্ট্র্যাটেজি গুলা শিখে নেবে। লাইক এখানে যে আরিফ আব্দুল্লাহ আছে, ও হচ্ছে যে যদি হচ্ছে যে 30 দিন ও প্রিপারেশন নেয় সবকিছুর, তো ও 7+ পাবে নিশ্চিন্তে। ঠিক আছে, কারণ ও হচ্ছে লাস্ট 5 ইয়ার্স ধরে ইংলিশ নিয়ে কাজ করতেছে, অ্যাডমিশন স্টুডেন্ট পড়াচ্ছে। সো ও এখন আইএলটিএস এর এক্সাম প্যাটার্ন গুলা জানবে এবং স্ট্র্যাটেজি গুলা জানবে। ও দেন পরীক্ষায় বসবে, ও ভালো করবে। ঠিক আছে, কিন্তু যে হচ্ছে যে এই যে মাত্র হচ্ছে এইচএসসি পাশ করলো,
সে যদি এই যে যে ছেলেটা ব্যাচেলর পাশ করছে, 4 বছর ধরে পড়ছে, 4 বছরে ইংলিশের অনেক কিছু শিখছে, জানছে, আর এর তো মাত্র ইন্টার পাশ করলো, এই 5 বছরে সে মিনিমাম হচ্ছে 300 ভোকাব, ইংলিশ ভোকাব সাবকনসিয়াসলি শিখছে। ঠিক আছে, অবচেতন ভাবে সে 300 ভোকাব এই 4 বছরে শিখছে। হয়তো আমরা জানি না, কিন্তু চোখে যখন আসে বা প্রয়োজন হয় তখন আমরা জানি যে এরকম 300+ ভোকাব আমরা জানি বা এর থেকে বেশি। কিন্তু এই যে যে ছেলেটা মাত্র ইন্টার পাস করছে, এ কিন্তু এই যে এরকম 300 বা 500+ ভোকাবের সাথে পরিচিত না। ঠিক আছে, সো ও ও এর এর সাথে কম্পেয়ার করা যাবে না। ঠিক আছে, তো আইডিয়াল টাইম হচ্ছে এই যে এক একজনের জন্য এক এক রকম, সবার জন্য সেম আইডিয়াল টাইম না যে আপনি পরীক্ষা দিবেন। তবে ইফেক্টিভ প্রিপারেশনের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে যে আপনাকে রেগুলার পড়তে হবে, অর্থাৎ আপনার গোল সেট করতে হবে যে আমার গোল এটা। রুটিন রুটিন করতে হবে, পড়ার স্টাডি প্ল্যান করতে হবে। আপনি হচ্ছে যে উম, একদিন পড়লেন, 5 দিন পড়লেন, একদিন ক্লাস করলেন, 3 দিন ক্লাস করলেন না, তখন তো আমি গান গাইবো মাঝে মাঝে দেখা পাই চিরদিন কেন দেখা পাই না। এই রবীন্দ্রসঙ্গীত আছে না, এটা রবীন্দ্রসঙ্গীত নাকি? মাঝে মাঝে তবে দেখা পাই চিরদিন কেন পাই না, এইরকম রবীন্দ্রসঙ্গীত আছে না একটা? তো আমার জানি এরকম গান গাওয়া না লাগে যে মাঝে মাঝে দেখা পাই চিরদিন কেন পাই না। তো ইফেক্টিভ প্রিপারেশনের মধ্যে হচ্ছে যে আপনাকে ক্লিয়ার গোল সেট করতে হবে, দেন হচ্ছে স্টাডি প্ল্যান এবং রুটিন বের করতে হবে, মেক করতে হবে এবং সেটাকে ফলো করতে হবে। অর্থাৎ আপনি যখন আইএলটিএস প্রিপারেশন শুরু করবেন, এর মাঝে দ্বিতীয় আর কোনো চিন্তা করা যাবে না। ধরেন অনেকেই করে কি, প্রিপারেশন শুরু করে, মাঝে মিড পরীক্ষা আসছে, সে মিডের পড়া শুরু করে দিছে। তো মিড উইক চলে 1 সপ্তাহ। ঠিক আছে, তো মিড উইক 1 সপ্তাহ চললে এই 1 সপ্তাহের মধ্যে যা শিখছে এর কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেছে, সে আর পারবে না। এটা এমন একটা জিনিস, এটা হচ্ছে এক একবারে ওই যে আয়রন যখন হচ্ছে যে লোহাকে যখন গরম করা হয়, ওইটা গরম থাকা অবস্থায় ওকে পিটায় যে কোনো কিছু বানায় ফেলতে হয়। সেম ওয়েতে এটা হচ্ছে যে একবারেই এক প্রিপারেশনে পরীক্ষা দিয়ে দিতে হবে, মাঝে গ্যাপ নেওয়া যাবে না। আইএলটিএস এর মাঝে গ্যাপ খুবই মারাত্মক। যারা আইএলটিএস এর মাঝে গ্যাপ নিছে আমি খুব কম মানুষ দেখছি, তারা হচ্ছে যে পরবর্তীতে ভালো করতে পারছে। খুব কম দেখছি আমি, আর এই যে পড়ানোর ক্যারিয়ারে আমি খুব কম দেখছি হচ্ছে যে, হ্যাঁ, লং টাইম প্রিপারেশন নিচ্ছে সেটা আলাদা ইস্যু, কিন্তু এই লং টাইম প্রিপারেশনে সে একটানাই লেগেছিল। যেমন আমি একটা আপুকে পড়াইছিলাম, উনি হচ্ছে উম, কি 8 পাস, 8 পাস, ইউকে তে জিটি, জিটি ভিসায় যাবে, ইউকে তে জিটি ভিসায় যাবে। তো উনি 8 পাস। তো যে মানুষ 8 পাস, তার তো হচ্ছে যে আমরা তো সবাই 12 ক্লাস পর্যন্ত ইংলিশ পড়ি, সবাই পড়ি না? তারপরেও হচ্ছে যে আমাদের ইংলিশের প্রবলেম থাকে। তো যে হচ্ছে যে 8 পাস, তার তো হিউজ লেভেলের প্রবলেম আছে। তো এই আপুটাকে আমি একটানা 1 ইয়ার সাপোর্ট দিছিলাম। আমি সাপোর্ট দিইনি, উনি নিজে থেকে সাপোর্ট নিয়েছিল। অর্থাৎ 1 বছর যাবত আমার যতগুলো ব্যাচ কন্টিনিউ হয়েছে, উনি প্রত্যেকটা ব্যাচে ক্লাস করছে এবং পড়াশোনা করছে, এবং প্রতিদিন হচ্ছে যে কিছু না কিছু ইমপ্রুভ করার চেষ্টা করছে। 1 বছর পরে উনি পরীক্ষা দিয়ে ওনার জিটির জন্য যা লাগবে, অর্থাৎ 5.5 থেকে 6, তো উনি লিসেনিং এ 6.5 পাইছিল, ওভারঅল 6 আসছিল ওনার। তো এটা আলাদা কেস।
কিন্তু উনি 1 বছর লেগেছিল। কিন্তু যারা হচ্ছে এক্সামের মাঝে প্রিপারেশনের মাঝে গ্যাপ নেয় তারা পরবর্তীতে খুব কম ভালো করতে পারে। তো আপনার ক্লিয়ার গোলটা যদি থাকে আপনি 2 মাসে পরীক্ষা দিবেন, এই 2 মাসের মধ্যে আপনি অন্য কিছু করবেন না, 2 মাসের মধ্যে পড়ে একবারে পরীক্ষা দিয়ে দিবেন। আপনার গোল যদি থাকে 3 মাস, আপনি 3 মাসে পড়ে পরীক্ষা দিয়ে ফেলবেন, এর মাঝে গ্যাপ নিবেন না। আপনার গোল যদি থাকে 4 মাস, এর মাঝে আপনি বিরতি নিবেন না, আপনি একটানা পড়ে যাবেন, দেন হচ্ছে পরীক্ষা দিয়ে ফেলবেন। 5 মাসের বেশি প্রিপারেশন নেওয়া উচিত না, অর্থাৎ বেশি লং টার্ম প্রিপারেশন নেওয়া উচিত না। কেন লং টার্ম প্রিপারেশন নেওয়া উচিত না? কারণ এটা তখন হচ্ছে যে হতাশ করে দেয় মানুষকে। লাইক হচ্ছে যে আহ বিসিএস এর প্রিপারেশন আছে না, স্টুডেন্টরা দীর্ঘদিন ধরে পড়ে থাকে, তাদের মধ্যে হতাশা কাজ করে। তো তাদের মতোই আইএলটিএস এ যারা হচ্ছে যে দীর্ঘদিন লং টার্ম প্রিপারেশন নেয়, তাদের মাঝে আইএলটিএস একটা বিরক্তিকর ইস্যু হয়ে যায়। সো দীর্ঘদিনও প্রিপারেশন নেওয়া যাবেন না। ওই যে আপনার অবস্থান বুঝে, আপনার কারেন্ট সিচুয়েশন বুঝে আপনি আপনার গোল সেট করবেন, 2 to 5 months। ঠিক আছে। এরপরে স্কোর ভ্যালিডিটি, আপনার যেদিন এক্সাম দিবেন ওইটার থেকে 12 মান্থ, 12 না, আপনার এটা 24, 24 মাস পর হচ্ছে আপনার স্কোরটা ইনভ্যালিড হয়ে যাবে। এরপরে আসেন হচ্ছে এক্সাম প্যাটার্ন অ্যান্ড স্কোরিং। এক্সাম প্যাটার্ন হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেমের 4টা মডিউল থাকে, সেটা হোক বাংলা, হোক জার্মান, হোক স্প্যানিশ। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ টেস্টে 4টা মডিউল থাকে: লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। অর্থাৎ আপ- এই যে লিসনিং, আপনি নেটিভদের শুনে বুঝেন কিনা এটা চেক করা হয় লিসনিং এর মাধ্যমে। রাইট রিডিং, আপনি ইংলিশ পড়ে বুঝেন কিনা। রাইটিং, আপনি কিছু লিখতে পারেন কিনা। স্পিকিং, আপনি তাদের সাথে কথা বলতে পারেন কিনা, এটা চেক হয়। এখন এই মডিউল গুলা, এই 4টা মডিউল, 4টা মডিউলের এক্সাম ডেতে লিসেনিং দিয়ে শুরু হয়। প্রত্যেকটা প্রিপারেশনে, ল্যাঙ্গুয়েজ প্রিপারেশনে অবশ্যই লিসেনিং দিয়ে প্রিপারেশন শুরু করতে হবে। কেন? কারণ হচ্ছে যে এই লিসেনিংটা আপনাকে ওই ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে প্রপার একটা আইডিয়া দিবে, এবং এই লিসেনিং এর মাধ্যমে হচ্ছে যে আপনি আপনার স্পিকিং এর ইমপ্রুভ করতে পারবেন, অ্যাকসেন্ট ইমপ্রুভ করতে পারবেন। সো আইএলটিএস এর প্রিপারেশন সব সময় লিসেনিং দিয়ে শুরু করতে হবে। এখন এখানে লিসনিং মডিউল, আইএলটিএস এর লিসনিং মডিউলে হচ্ছে যে এখানে যদি আমি ব্রিফলি যদি ডিসকাস করি, এখানে 40 কোশ্চেন থাকে, 30 মিনিটস অডিও থাকে, এবং 10 মিনিট অ্যান্সার ট্রান্সফার টাইম। পেপার বেসড এর জন্য, কম্পিউটার বেসড এর জন্য 2 মিনিট। এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। এখানে 9 ধরনের কোশ্চেন হয় টোটাল। ঠিক আছে। এখানে 4টা পার্ট থাকে, 4টা পার্ট থাকে: পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। অর্থাৎ প্রত্যেকটা পার্টে 10টা করে কোশ্চেন থাকে, এবং এই 10টার মাঝে 5টার মাঝে ব্রেক থাকে 14 থেকে 17 সেকেন্ডে। পরে পরের অর্থাৎ এখানে ব্রেক, পরে 6 থেকে 10। ঠিক আছে। এভাবে সেকশন 3 পর্যন্ত ব্রেক আছে, কিন্তু লাস্ট সেকশনে কোনো ব্রেক নাই। ঠিক আছে। এখানে কোশ্চেন্স গুলা হচ্ছে যে এমসিকিউ, এমসিকিউ, তারপরে হচ্ছে ম্যাপ, ম্যাপ, বক্স ম্যাচিং,
বক্স ম্যাচিং, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন নামে গ্যাপ, গ্যাপের মধ্যে নোট কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, টেবিল কমপ্লিশন, সামারি কমপ্লিশন, ফলো চার্ট কমপ্লিশন, ডায়াগ্রাম কমপ্লিশন, ডায়াগ্রাম লেভেলিং। এখানে 5 রকমের গ্যাপস, নাম ভিন্ন, কাজ একই। যেমন চিপসের নামে বাতাস বিক্রি করে, সেম ওয়েতে এখানে এই বিভিন্ন নামে বিভিন্ন নামে এরা গ্যাপস এর কোশ্চেন প্রোভাইড করে। ঠিক আছে, এখানে 9 ধরনের কোশ্চেন থাকে। ঠিক আছে, এখানে কোনো নেগেটিভ মার্কস নাই। স্কোরিং যদি আমরা ধরি, আমি আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে ওখানে সব ডকুমেন্টস প্রোভাইড করে দিছি। ওখানে আমি দেখাই দিব। কালকে আপনাদের ক্লাস হবে, কালকে ক্লাস হবে কিন্তু 8টা থেকে। আপনাদের ক্লাস শিডিউল হচ্ছে কি স্যাটারডে 3 দিন 8 p.m. to 9:30 p.m. ক্লাস শিডিউল রেগুলার আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস লিংক চলে যাবে। ঠিক আছে, এরপর এখানে স্কোরিংটা যদি দেখি কিভাবে স্কোরিং 40, 49, 39, 9 ব্যান্ড, 38, 37, 8.5, 36, 35, 8, 34, 33, 7.5, 32, 31, 7। এভাবে আছে। ফুল চার্টটা আমার ওখানে আমি দিয়ে দিছি টেলিগ্রাম গ্রুপে। আমি ওখানে সব ডকুমেন্টস দিয়ে আছে। আমি আপনাদের টেলিগ্রাম ইয়াটা দেখাই দিব, লিংকটা দিয়ে দিব। এবং এই ক্লাস রেকর্ড গুলা হচ্ছে যে ইউটিউবে চলে যাবে, কেউ মিস করলে ইউটিউব থেকে দেখে নিবেন স্থায়ী। কারণ হচ্ছে যে হোয়াটসঅ্যাপে দেওয়া যায় না, ডাটাতে শো করে না, বা অনেকের হোয়াটসঅ্যাপ বা ফোনের ডাটা থাকে না বা স্টোরেজ থাকে না, অনেক প্রবলেম। সো এই জন্য আমি আগে ইউটিউবে এটা নিয়ে কাজ করিনি। এই রিসেন্ট এই আপনারা সেকেন্ড ব্যাচ, যেটা হচ্ছে যে আপনাদের ক্লাসগুলা ইউটিউবে চলে যাবে। এর আগে 21 ব্যাচের ক্লাসগুলা হচ্ছে ইউটিউবে যাচ্ছে, আপনাদের ক্লাসগুলা ইউটিউবে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে লিসেনিং এর। আর বুক লিস্ট এগুলা হচ্ছে যে সব হচ্ছে যে আমি গ্রুপে দিয়ে দিব। আর কালকে আপনাদের হোম টাস্ক, আজকে তো হচ্ছে ওরিয়েন্টেশন টাইপের এবং আইএলটিএস রিলেটেড, এজন্য আজকে ওই হোম টাস্ক বা কি কি হোমওয়ার্ক কিভাবে করবেন এই ইস্যুগুলা বুঝাইতে পারলাম না, আগামী ক্লাসে বোঝাবো। এটা ছিল হচ্ছে যে আমাদের লিসনিং এর স্কোরিং। এখানে কোনো নেগেটিভ মার্কস নাই, সো আপনাকে 40 আউট অফ 40 অ্যান্সার করতে হবে। দেন আপনার রিডিং মডিউলে হচ্ছে এসি এবং জিটির মধ্যে পার্থক্য আছে। যারা এসি দিবেন এবং জিটি দিবেন তাদের দুইটা জায়গায় ডিফারেন্স আছে এসি এবং জিটির মধ্যে। একটা হচ্ছে রিডিং এ, আর হচ্ছে সেকেন্ডটা হচ্ছে রাইটিং এ।
কি ডিফারেন্স? রিডিং এ এসিতে হচ্ছে 3টা প্যাসেজ থাকে, আর জিটিতে 5টা প্যাসেজ থাকে। ঠিক আছে, আমি কম্পেয়ার করব না কোনটা ইজি আর কোনটা হার্ড। এই প্যাসেজ ভিন্ন ডিফারেন্স, এছাড়া কোনো ডিফারেন্স নাই। কি ডিফারেন্স নাই? এসিতে এমসিকিউ আসে, জিটিতেও এমসিকিউ আসে, অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন সেম। অর্থাৎ এদের যে সব কোশ্চেন থাকে এদেরও সেম কোশ্চেন থাকে। এখানে রিডিং এ 14 ধরনের কোশ্চেন আসে। 14 ধরনের মধ্যে হচ্ছে যে আপনার লিস্ট অফ হেডিং, তারপরে ইনফরমেশন ম্যাচিং, ক্লাসিফাইড কোশ্চেন, এমসিকিউ, ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, ইন্ডিং সেন্টেন্স ম্যাচিং, সামারি কমপ্লিশন, নট কমপ্লিশন, টেবিল কমপ্লিশন, ডায়াগ্রাম লেভেলিং, শর্ট কোশ্চেন। এভাবে 14 ধরনের কোশ্চেন আসে, এবং 14 ধরনের কোশ্চেন এই যে এসিতেও 14, জিটিতেও 14 ধরনের কোশ্চেনই আসে। ঠিক আছে, এখানে স্কোরিং এ একটু প্রবলেম আছে। স্কোরিং এ জিটিতে বেশি কারেক্ট করা লাগে ভালো স্কোর করার জন্য। স্কোরিংটা ওখানে দিয়ে দিছি, দেখবেন। এখানেও 40, কোনো নেগেটিভ মার্কস নাই। এখানেও আপনাকে স্কোরিংটা দেখে নিতে হবে। এখানে হচ্ছে যে রিডিং এর ক্ষেত্রে 40-তে 9, 40-তে 9, 38, 39, 38, 7.8.5, 8.5, এভাবে 2-2 করে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে স্কোরিং। এরপরে আসেন হচ্ছে রাইটিং মডিউল। রাইটিং এ 2টা টাস্ক থাকে, টাস্ক 1 অ্যান্ড টাস্ক 2। টাস্ক 1-এ হচ্ছে এসির জন্য রিপোর্ট রাইটিং, এসির জন্য রিপোর্ট রাইটিং 150 ওয়ার্ডের, অ্যাটলিস্ট 150 ওয়ার্ডের একটা রিপোর্ট রাইট করা লাগে। এখানে আহ, থাকে হচ্ছে বিভিন্ন ধরনের ডিপিক পিকচার, অর্থাৎ ডায়াগ্রাম, অর্থাৎ বিভিন্ন পিকচার থাকে, লাইক হচ্ছে লাইন গ্রাফ, বার, পাই, ম্যাপ, প্রসেস, তারপরে টেবিল, তারপরে হচ্ছে মিক্সচার, এরকম 7 ধরনের কোশ্চেন থাকবে। ওইটা যে কোনো একটা কোশ্চেন দিবে, ওইটা থেকে আপনাকে রিপোর্ট করা লাগবে লিস্ট 150 ওয়ার্ডের। ঠিক আছে, 150 ওয়ার্ডের রিপোর্ট লেখা লাগবে। এটা হচ্ছে একাডেমিকের জন্য। আর জিটির জন্য এই টাস্ক 1-এ, জিটির জন্য হচ্ছে লেটার রাইটিং। এখানে 3 ধরনের লেটার থাকে, ফর্মাল লেটার, সেমি ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার। এবং এখানে টোটাল রাইটিং এর মার্কস যদি 100% হয়, 33% মার্কস হচ্ছে রাইটিং টাস্ক 1-এ, আর রাইটিং টাস্ক 2-তে 67% মার্কস। ঠিক আছে, টোটাল মার্কসে 67% মার্কস এখানে ক্যারি করে, আর রাইটিং টাস্ক 1-এ হচ্ছে 33%। এবং রাইটিং টাস্ক 2-তে এসি এবং জিটি সবার জন্য সমান। এখানে হচ্ছে যে একটা এসে রাইট করা লাগে, একটা এসে রাইটিং। ঠিক আছে, এখানে 5 ধরনের এসে আসে। এসে গুলা হচ্ছে হচ্ছে আপনার অপিনিয়ন এসে, ডিসকাশন এসে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে, প্রবলেম সলিউশন এসে, 2 পার্ট কোশ্চেন এসে। এই 5 ধরনের কোশ্চেন, এদের সাব ক্যাটাগরি মিলায় 8 ধরনের এসে টাইপস আছে, যেটা আমাদের অ্যাটলিস্ট 250 ওয়ার্ডের লিখতে হবে, অ্যাটলিস্ট 250 ওয়ার্ডের এসে লিখতে হবে। এখন লিসেনিং অ্যান্ড রিডিং, এখানে কোনো অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া নাই। অর্থাৎ আপনাকে অ্যাসেস করার জন্য কেউ নাই। অর্থাৎ এখানে হইলে হিরো, না হইলে জিরো। কোশ্চেন হইলে মার্কস, না হইলে
নেগেটিভ নাই, কিন্তু রাইটিং এবং স্পিকিং এ আপনার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে। এটার জন্য চারটা ক্রাইটেরিয়া আছে, যেটার ভিত্তিতে আপনাকে মার্কিং করা হয়। ঠিক আছে, যে এটার ভিত্তিতে আপনাদের মার্ক করা হবে। ঠিক আছে, এখন রাইটিং এর চারটা মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে হচ্ছে আমাদের টাস্ক ওয়ানেরও চারটা, টাস্ক টু এরও চারটা ক্রাইটেরিয়া। ঠিক আছে, এই দুইটার জন্য তিনটা ক্রাইটেরিয়া সেম। ঠিক আছে, এই দুইটার জন্যই সেম তিনটা ক্রাইটেরিয়া, 2, 3, 4। এখানে এর জন্য একটা, এখানে এর জন্য একটা আলাদা। ঠিক আছে, এবং এদের দুইজনের জন্য এই এই তিনটা কমন। এটার এখানে যে প্রথম ক্রাইটেরিয়া সেটা হচ্ছে টিআর। টিআর মিন্স হচ্ছে টাস্ক রেসপন্স, অর্থাৎ আপনাকে এখানে দেখা হয় যে আপনি আহ, যে আননেসেসারি, অর্থাৎ টাস্ক রেসপন্সে দেখা হবে যে আপনি প্রথম যে জিনিসটা দেখা হয় সেটা হচ্ছে যে আপনি 250 ওয়ার্ড কমপ্লিট করছেন কিনা। যদি আপনি 250 ওয়ার্ডস কমপ্লিট না করতে পারেন তাহলে নেগেটিভ মার্কস। ঠিক আছে, এই প্রত্যেকটাই হচ্ছে 25% করে। এখানে হচ্ছে আমি আগে এটা দেখাই। টিআরএ হচ্ছে যে আপনার এই 250 ওয়ার্ডস আপনি ফিল আপ করছেন কিনা, এবং আপনাকে যে টাইপের এসে লিখতে দেয়া হয়েছে ওইটা কি রেলিভেন্ট ওয়েতে লিখতেছেন কিনা, অর্থাৎ ইরিলেভেন্ট কোনো ইনফরমেশন বা এসে লিখতেছেন কিনা। এই দুইটা জিনিস হচ্ছে টিআরএ দেখা হয়। টিআরএর মার্কস হচ্ছে 25%, প্রত্যেকটার মার্কসই 25%। এবং এখানে হচ্ছে যে টিএ, টিএ মিনস হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। এখানে হচ্ছে টিএ তে দেখা হয় যে লিস্ট 150 ওয়ার্ড আপনি লিখতে পারতেছেন কিনা, এবং আপনাকে গ্রাফ অর্থাৎ বার দিলে আপনি বারই রেসপন্স করছেন, বা পাই দিলে পাই লিখতেছেন, এইটা টাস্ক অ্যাচিভমেন্টে। এখানে সেকেন্ড যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে সিসি। সিসি মিনস হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশনস, অর্থাৎ আপনার লেখার মধ্যে সঙ্গতি আছে কিনা, স্মুথনেস আছে কিনা, এটা বিভিন্ন কোহেসিভ ডিভাইস গুলা অর্থাৎ অর্থগুলা সমন্বয় আকারে যাচ্ছে কিনা, অর্থাৎ একটা অর্থ থেকে আরেকটা অর্থ আপনি শুধু শুধু প্রোভাইড করতেছেন কিনা, অর্থাৎ অর্থগুলার মধ্যে আইডিয়াগুলার ডেপথনেস ঠিক আছে কিনা, এই জিনিসগুলা এই যে সিসি তে দেখা হয়। সিসি মিনস হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশন। এটা 25% মার্কস। এগুলার আরো ডেসক্রিপশন বা ব্রিফলি আমরা দেখবো পরে। এরপরে আছে এলআর। এলআর মিনস হচ্ছে যে আপনার লেক্সিক্যাল রিসোর্স, অর্থাৎ আপনি যে রাইটিং গুলা লিখতেছেন এটা কিছু অ্যাডভান্স লেভেলের ভোকাব ইউজ করতেছেন নাকি হচ্ছে ক্লাস 7-এর ভোকাব দিয়ে লিখতেছেন, এটা এখানে দেখা হয়। 25% মার্কস। দেন লাস্ট অন জিআরএ, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। এখানে গ্রামারটা দেখা হয়। গ্রামারের মধ্যে হচ্ছে যে আপনি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স লিখতেছেন কিনা, নাকি শুধু সিম্পল সেন্টেন্স লিখতেছেন, আপনার টেন্স গুলা পারফেক্ট আছে কিনা, আপনার হচ্ছে যে পাংচুয়েশনের ব্যবহারটা ঠিকভাবে করতেছেন কিনা, আপনি কোহেসিভ ডিভাইস পারফেক্টলি ইউজ করতে পারতেছেন কিনা, এটা হচ্ছে জিআরএ তে দেখা হয়। এখানেও 25% মার্কস। ঠিক আছে, এটা হচ্ছে চারটা ক্রাইটেরিয়া রাইটিং এর। নেক্সট হচ্ছে আপনার স্পিকিং। স্পিকিং সবার জন্য সেম। স্পিকিং সবার জন্য সেম। এখানে তিনটা পার্ট থাকে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। অ্যাকচুয়ালি এখানে পার্ট 0 নামে আর একটা পার্ট থাকে।
অর্থাৎ চারটা কোশ্চেন করা হয়, যেটা সবাইকে করা হয়। ওই চারটা কোশ্চেনে কোনো মার্কস নাই। চারটা কোশ্চেন, কুড ইউ টেল মি ইউর ফুল নেম অর হোয়াট ইজ ইউর ফুল নেম, অর্থাৎ আপনার নাম কি। সেকেন্ড কোশ্চেন, হোয়ার আর ইউ ফ্রম। থার্ড কোশ্চেন, show me your identification number. Fourth question, ডু ইউ ওয়ার্ক অর স্টাডি। এই টাইপের চারটা কোশ্চেন, যেটায় কোনো মার্কস নাই। এটা হচ্ছে পার্ট জিরোর কোশ্চেন। এটা হচ্ছে যে আপনাকে নর্মালাইজ করার জন্য এক্সামিনার করে। ঠিক আছে, এই কোশ্চেনের কোনো মার্কস নাই। অনেকে মনে করতে পারে যে হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ আরিফ আব্দুল্লাহ, নাও তোমাকে 5 ব্যান্ড দিয়ে দিলাম, এরকম না কিন্তু আরিফ। ঠিক আছে, হোয়ার আর ইউ ফ্রম, আই এম ফ্রম চাঁপাইনবাবগঞ্জ, নাও তোমাকে আরো 2 ব্যান্ড দিয়ে দেয়া হলো, মানে 5 আর 2 7। তাই তো, এরকম? না ভাই। না, এরকম না। এই কোশ্চেন গুলাই কোনো মার্কস নেই। আমাদের মার্কিং শুরু হবে পার্ট 1 থেকে। এখানে ডিউরেশন টাইম হচ্ছে 5 মিনিটস। এটা ইনফর্মাল স্পিকিং। এখানে এখানে যে কোশ্চেন গুলা করা হয়, সেই কোশ্চেন গুলা আমাদের ডে টু ডে লাইফ রিলেটেড, আমাদের পার্সোনাল অ্যাক্টিভিটি, ফ্যামিলি মেম্বার, পার্সোনাল প্রিফারেন্স, এডুকেশনস, হবিস, এই টাইপের কোশ্চেন গুলা এখানে 5 মিনিটের একটা ইনফর্মাল টকিং হয়। এখানে শর্ট টকিং বলা হয়। এখানে ছোট কোশ্চেন, ছোট উত্তর। এখানে আপনাকে মিনিমাম 6 থেকে 9টা কোশ্চেন করা হয়। মিনিমাম মানে সর্বনিম্ন 6টা, সর্বোচ্চ 9টা কোশ্চেন করা হবে এই যে পার্ট 1-এ। ঠিক আছে, দেন হচ্ছে যে আপনার লং টার্ন শুরু হয়। লং টার্ন এখানে হচ্ছে যে আপনাকে একটা কিউ কার্ড দিবে। কিউ কার্ড, এখানে একটা টপিক থাকবে। টপিকটা কোশ্চেন শুরু হয় ডিসক্রাইব সামথিং দিয়ে, অর্থাৎ ডিসক্রাইব এ প্লেস ইউ ওয়ান্ট টু ভিজিট, or describe your favorite person, or describe a person you admire or like most, or describe an event you enjoyed। এই টাইপের বিভিন্ন জিনিসকে হচ্ছে টপিক ডিসক্রাইব করতে বলা হয়। প্রতি 3 মাসের জন্য এই টপিক গুলা চেঞ্জ হয়। এখানে সাধারণত গেস ওয়ার্কিং এর মাধ্যমে টপিক গুলা আইডিয়া করা হয়। সাধারণত 90 থেকে 100টার মতো টপিক থাকে প্রতি 3 মাসের জন্য, এবং এই গেস ওয়ার্কের কাছাকাছি কোশ্চেন করে এক্সামিনাররা। ঠিক আছে, এবং এই 100টা কিউ কার্ডকে টোটাল 6টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। ক্যাটাগরিজ গুলা হচ্ছে পার্সন রিলেটেড কিউ কার্ড, ইভেন্ট রিলেটেড কিউ কার্ড, অবজেক্ট রিলেটেড কিউ কার্ড, দেন হচ্ছে প্লেস রিলেটেড কিউ কার্ড। তারপর হচ্ছে কয়টা গেল, 1 2 3 4, আপনার ফেভারিট থিং। ভাই স্পোর্ট সম্পর্কে ধরে নাই, স্পোর্ট হুম, মানে এটা এই যে ফুটবল, ফেভারিট, ক্রিকেট। ফেভারিটের জিনিসে অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস রিলেটেড কিউ কার্ড। এই যে পার্সন রিলেটেড, তারপরে বলছি হচ্ছে অবজেক্ট রিলেটেড, ইভেন্ট রিলেটেড। এটা পার্সন রিলেটেড, অর্থাৎ যে কোনো মানুষ সম্বন্ধে। এখানে ইভেন্ট রিলেটেড, ইভেন্ট মিনস হচ্ছে যে যে কোনো ঘটনা, লাইক এ বার্থডে পার্টি অর ম্যারেজ সিরিমনি। অবজেক্ট রিলেটেড, লাইক ইয়োর মোবাইল ফোন, কম্পিউটার অর অ্যাক্সেসরিজ, যে জিনিস আপনি অতীতে ব্যবহার করছেন বা বর্তমানে করেন বা ভবিষ্যতে করতে চান, এরকম। উম, তারপরে প্লেস রিলেটেড, কোনো একটা প্লেস। ফেভারিট, ফেভারিট কিউ কার্ড, অর্থাৎ ফেভারিট থিং, ফেভারিট বুক, ফেভারিট মুভি, ফেভারিট স্পোর্টস, এই টাইপের। দেন হচ্ছে অ্যাক্টিভিটিস রিলেটেড, অর্থাৎ কি কোনো কাজ করতে পছন্দ করেন, কি করবেন, ক্যারিয়ার, এই টাইপের। এই টোটাল
ছয়টা ক্যাটাগরিজ এর মধ্যে এই 100টা কিউ কার্ড, অর্থাৎ আহ, একটা বা দুইটা কিউ কার্ড যদি ভালোভাবে শিখা যায়, যদিও আমি সব কিউ কার্ড শিখাবো। আমি আমি যে পার্সন যে হচ্ছে যে আপনাকে এই 100টা কিউ কার্ডই পড়াই দিব। প্রথমে এই 6টা অ্যান্সার করা শিখাবো, অর্থাৎ যে কোনো কিউ কার্ড আসলে আপনি অ্যান্সার করতে পারবেন। এটা হচ্ছে এই 6টা আহ, শিখলেই যে কোনো কিউ কার্ড যে কোনো টপিক আসলে আপনি বলতে পারবেন। এটা একটা ইস্যু, জাস্ট ভোকাবুলারি গুলা একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে? কারণ আপনার কম্পিউটারকে ডিসক্রাইব করার ভোকাব এবং আপনার মোবাইলকে ডেসক্রাইব করার ভোকাবে কিছু ডিফারেন্স থাকবে, এরকম কিছু ডিফারেন্স থাকবে, বাকি জিনিসগুলা সেম থাকবে, ডেসক্রাইব মেথড গুলা সেম থাকবে। সো এভাবে এখানে 6টা টপিকে ভাগ করে সব পড়াবো। এটা হচ্ছে আমাদের হ্যাঁ, পার্ট একটু টু। ইন্টারাপ্ট করছি, একটা কোশ্চেন ছিল। জি করেন। সেটা হচ্ছে ভাইয়া, এই যে স্পিকিং টেস্টটা তো আলাদা হয় ঠিক না ভাইয়া? মানে যে জি, মানে বাকি তিনটা তো মানে রিডিং হ্যাঁ রাইটিং একদিনই হয়। একদিনই হয়, কিন্তু মানে স্পিকিংটা মনে হয় আগে হয় বা এরকম কিছু আগে আমি বা মানে। পরে যে কোনো দিন, বা ব্রিটিশ কাউন্সিল আপনাকে হচ্ছে যে জানায় দেয়, কিন্তু আইডিপি জানায় দেয় না। এটা আইডিপি হচ্ছে যে পরে ইমেল করে। আপনি যখন হচ্ছে যে এক্সাম ডে হচ্ছে যে এক্সাম টেস্ট রেজিস্ট্রেশন করবেন, তখন ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে হচ্ছে যে আপনার এই স্পিকিং এর অপশন থাকে, হচ্ছে যে আপনি কবে নিবেন এক্সাম, 2 দিন আগে বা পরে এটা নেওয়া যায়, ঠিক আছে? হুম। বা থাকে, ওরা চাইলে এই ডেটটা চেঞ্জ করে দেয়। আর হচ্ছে যে আইডিপি হচ্ছে যে আপনাকে ইমেল করে যে কবে পরীক্ষা হবে। এখন আচ্ছা ভাইয়া, এই যে এই টেস্টটা কি মানে ধরেন হিউম্যান টু হিউম্যান মানে ইন পার্সন, সামনাসামনি তো ইন হ্যাঁ ইন পার্সনই হবে পার্সনও ঠিক না? আছে হ্যাঁ। এবং ওভার ভিডিও কনফারেন্সিংও হ্যাঁ আছে। ভাইয়া, মানে যদি ভিডিও কনফারেন্সে হয় তাহলে কি মানে ভিডিও কলের মাধ্যমে এরকম কিছু নাকি? ভিডিও কল বলতে আপনি ওখানে যাবেন, ওখানে এক্সাম সেন্টারে, ওখানে আপনার ওই সেন্টারে ভিডিও কনফারেন্সিং এর সিস্টেম আছে, ওখানে আপনাকে কম্পিউটারের সামনে স্ক্রিনের সামনে বসায় দেওয়া হবে তখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। জি জি, ওয়েলকাম। বুঝতে পারছি। আপনাকে এই যে টপিকটা কিউকার টপিকটা প্রোভাইড করে 1 মিনিট টাইম প্রোভাইড করা হবে ফর প্রিপারেশন। প্রিপারেশন অর্থ হচ্ছে যে আপনাকে নোট টেক করার জন্য একটা পেপার দিবে এবং পেন দিবে। পেনে হচ্ছে আপনি 1 মিনিট ওই টপিকের উপর হচ্ছে যে এখানে মেইন টপিকের আন্ডারে হচ্ছে যে 4টা বুলেট পয়েন্ট থাকে। বুলেট পয়েন্ট গুলার উপর ভিত্তি করে আপনি এই পেপারের উপর নোট করবেন, অর্থাৎ 1 মিনিট আপনি টাইম পাবেন নোট করার জন্য। দেন হচ্ছে যে আপনাকে 2 মিনিটস মনোলগ স্পিকিং করতে বলা হবে এই টপিকের উপর। অর্থাৎ 1 মিনিট প্রিপারেশন নিয়ে অ্যাটলিস্ট 2 মিনিট হচ্ছে আপনাকে কথা বলতে হবে, ঠিক আছে? এবং এই কথা বলার সময় এই যে যে মেইন যে টপিকটা এবং যে বুলেট পয়েন্ট গুলা এগুলা কভার করতে হবে, ঠিক আছে? 2 মিনিটে, অ্যাটলিস্ট 2 মিনিট। এটা হচ্ছে পার্ট টু। এবং লাস্ট পার্ট হচ্ছে পার্ট 3, ডিসকাশন পার্ট। পার্ট 3 ডিসকাশন পার্ট, এটা একটু লং। এখানে 5 থেকে 7টা কোশ্চেন করা হয়। কোশ্চেন 5 থেকে 7টা, কিন্তু এই কোশ্চেন গুলা বড় এবং ইন ডিটেলস, অর্থাৎ এগুলা ডিসকাশন পর্যায়ে চলে যায় এবং এই কোশ্চেন গুলা আপনার কিউ কার্ড রিলেটেড এবং কিউ কার্ডের থেকে একটু বাইরেও যাইতে পারে। কিউ কার্ডের সাথে রিলেট করে ফলো আপ কোশ্চেন করা হবে 5 থেকে 7টা, এবং এই অ্যান্সার গুলা একটু লং হয়, বড় দেয়া লাগে। তো এখানে হচ্ছে যে আপনার 4 to 6 মিনিট টোটাল টাইম হচ্ছে যে আমাদের কিউ 11 to 14 মিনিট, নট লেস দেন 11, নট গ্রেটার দেন 14, এর মাঝামাঝি আমাদের স্পিকিং টাইম ডিউরেশন। এটা ছিল হচ্ছে যে আমাদের, এখানেও হচ্ছে যে আমাদের মার্কিং ক্রাইটেরিয়া আছে 4টা, ঠিক আছে?
এখানে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ আপনার কারেক্ট প্রোনাউন্সিয়েশন। আমাদের সাবকন্টিনেন্টে কারেক্ট প্রোনাউন্সিয়েশন হয় না, অর্থাৎ 26 যে লেটার আছে এই লেটারের কারেক্ট প্রোনাউন্সিয়েশন হয় না, হাফ হাফ রং প্রোনাউন্স করি। সো অ্যাকসেন্ট ডিফারেন্ট ইস্যু, অ্যাকসেন্টে কোনো মার্কস নেই এখানে, কিন্তু প্রোনাউন্সিয়েশনে 25% মার্কস আছে, অর্থাৎ একটা ওয়ার্ডের যে কারেক্ট প্রোনাউন্সিয়েশন, ওই কারেক্ট প্রোনাউন্সিয়েশন আপনাকে করতে হবে, এটা 25% মার্কস। সেকেন্ড হচ্ছে আপনার এফসি। এফসি মিনস হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, অর্থাৎ 12.5 12.5 করে, এইটাই 12.5, ফ্লুয়েন্সিতে 12.5 এবং কোহেরেন্সে 12.5, টোটাল 25%। ফ্লুয়েন্সি মিনস হচ্ছে আপনি নর্মাল যে পেস, একটা কথা বলার যে নর্মাল একটা স্পিড, এই স্পিডে কথা বলতেছেন কিনা, আর এই স্পিডে কথা বলার সময় আপনি হচ্ছে যে কোনো আননেসেসারি সাউন্ড লাইক এই টাইপের কোনো সঙ্গীত অ্যাড করতেছেন কিনা, এগুলা দেখা হয়। বা আপনি ওয়ার্ড পিক করার জন্য কোনো কোথাও চোখ বন্ধ করে আহ, স্মরণ করতেছেন কিনা কেউকে, এই টাইপের ইস্যুগুলা ফ্লুয়েন্সিতে দেখা হয়, ঠিক আছে। এখানেও 25% মার্কস। থার্ড যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এলআর, অর্থাৎ আপনি টোটাল স্পিকিং এর মধ্যে লেস কমন ভোকাব ইউজ করতে পারতেছেন কিনা, নাকি সব কমন ভোকাব দিয়ে স্পিকিং করে আসেন। আমাদের একটা রং কনসেপশন যে স্পিকিং করে আসলেই মার্কস পাবেন, মানে আপনি ফ্লুয়েন্সি মেনটেন করে স্পিকিং করে আসলেই মার্কস পাবেন, এরকম ইস্যু না। আপনাকে 4টা জিনিস মেনটেন করে দেন হচ্ছে যে পরীক্ষা দিয়ে আসতে হবে। কেউ হচ্ছে শুধু ফ্লুয়েন্সির দিকে ফোকাস করে, কেউ দেখা গেল প্রোনাউন্সিয়েশনের দিকে ফোকাস করে, এরকম না। আমাদের 4টা জিনিসের উপর আহ, ভিত্তি করে মার্কস দেওয়া হবে। সো আমাদের পরীক্ষা দেওয়ার সময় সচেতন থাকতে হবে, অ্যাটলিস্ট হচ্ছে 15টা ওয়ার্ড লেস কমন ভোকাব ইউজ করতে হবে থ্রু আউট দ্য স্পিকিং। স্পিকিং এর মধ্যে আমাদের মিনিমাম হচ্ছে যে 15টা ভোকাব অ্যাডভান্স লেভেলের ইউজ করতে হবে, যদি আপনাকে 7+ পাইতে হয়। 7+ পাইতে হলে আপনাকে মিনিমাম 15টা ভোকাব হাই রেঞ্জের এর মধ্যে ফ্যান্সি ওয়ার্ড ইনক্লুড করতে হবে। মিনিমাম হচ্ছে 10+ আপনাকে ইউজ করতে হবে 6.5 পাইতে হইলে, ঠিক আছে। যদি কেউ হচ্ছে যে 10-এর নিচে ফ্যান্সি ওয়ার্ড ইউজ করে, সে ধরে নেওয়া হয় সে 6 পাবে, ঠিক আছে। সো আপনাকে এখানে ফ্যান্সি ওয়ার্ড ইউজ করতে হবে, মিনস অ্যাডভান্স ওয়ার্ড। এরপরে আসেন হচ্ছে আহ, ভাই হুম। ভাই ওনারা কি কাউন্ট করেন নাকি যে কয়টা অ্যাডভান্স ওয়ার্ডস ইউজ করছে, কয়টা করে নাই, এ- এই এই ধরনের এটা তোমাকে মার্কিং করা হয় রেকর্ডিং দেখে। তো এটা এরকম না যে তোমাকে স্পিকিং করে হচ্ছে মার্কস দিয়ে দিল, এরকম ইস্যু না। আর যাকে ওখানে বসানো হয় তারা হচ্ছে যে এগুলা ওই যে আহ, কি বলবো, তুমি কখনো কোথাও ভাইবা দিলে বুঝবা যারা আসলে ভাইবা নেয় এদের এক্সপেরিয়েন্স কেমন, ঠিক আছে। তো যখন তুমি স্পিকিং করবা তখন বুঝবা যে কিভাবে কাউন্ট হয়। তুমি আমার এখানে যখন মক দিবা তখনই আমি তোমাকে কাউন্ট করে বলে দিতে পারবো যে কয়টা ইউজ করছো। আমি রেকর্ডিং শুনবো না, আমি এমনি বলে দিতে পারবো যে কয়টা তুমি বলতেছো। তবে এই যে ইয়া তোমার এখানে রেকর্ডিং থাকে, তো উনি রেকর্ডিং দেখেও মার্কিং করে। সো এরকম না যে তুমি কথা বলে চলে আসলা আর তোমাকে মার্কস দিয়ে দিল, এরকম ইস্যু না কিন্তু, ঠিক আছে। জি ভাই। কারণ একটা এই বিষয় ছিল ভাই, ভাই
একটা হুম বিষয় হচ্ছে প্রনাউন্সিয়েশনের যে ব্যাপারটা, ওইটা হচ্ছে ধরেন যে আমাদের যে সাবকন্টিনেন্ট আমরা যেভাবে কথা বলি, হুম। এইভাবে বললে মানে অ্যাটলিস্ট কত হ্যাঁ, দেয় মানে? আর এই আমি সাবকন্টিনেন্টের প্রনাউন্সিয়েশন দিয়ে 8 পাইছি। আর যদি একটু ধরেন যে অ্যাডভান্স চেষ্টা করতেছে, মানে হচ্ছে যে নেটিভদের মতন চেষ্টা করতেছে, নেটিভদের মতো ওরকম। এখানে হচ্ছে ইয়া বলবো যে ওই যে কি বলবো, যে এটা হচ্ছে আনঅফিশিয়াল কথা, যে এক্সেন্টের একটু ইফেক্ট আছে, এটা হচ্ছে যে আনঅফিশিয়াল কথাবার্তা। এক্সেন্ট, যে কোনো একটা এক্সেন্ট অ্যাবজর্ব করলে আপনি আহ, এই যে এটার উপরে পাইতে গেলে হচ্ছে যে এক্সেন্ট একটু ইয়া করে। অ্যাডভান্স লেভেলে বা নেটিভদের মতন হওয়া লাগে, তাই তো ভাই? হ্যাঁ, হ্যাঁ, তখন ইফেক্ট ফেলে। তবে প্রোনাউন্সিয়েশন কারেক্ট হইতে হবে, ঠিক আছে? প্রোনাউন্সিয়েশন কারেক্ট করে সাবকন্টিনেন্টের প্রোনাউন্সিয়েশন বা অ্যাকসেন্টে কথা বলেও 8 পাবেন, ঠিক আছে? 7.5 8 পাবেন সাবকন্টিনেন্টের অ্যাকসেন্টেও, প্রবলেম হবে না। কিন্তু প্রবলেম হয় আমাদের সাবকন্টিনেন্টে প্রোনাউন্সিয়েশনই রং করে ওয়ার্ডগুলার। এটা হচ্ছে আসল ইস্যু, ঠিক আছে? ঠিক আছে ভাই। হ্যাঁ, লাস্ট ওয়ান হচ্ছে জিআরএ। জিআরএ গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। এখানে হচ্ছে যে এখানেও আবার হচ্ছে যে গ্রামারটা দেখে, স্পেশালি টেন্সের ব্যবহারটা, তারপরে সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ আপনার থ্রু আউট দ্য স্পিকিং আপনি কি শুধু সিম্পল সেন্টেন্স দিয়ে কথা বলতেছেন কিনা, বা ওয়াইড রেঞ্জ অফ সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতেছেন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কন্ডিশনাল সেন্টেন্স, এগুলা আপনি ইউজ করতে পারতেছেন কিনা, এই জিনিসগুলা এখানে দেখায়। এটা ছিল হচ্ছে যে আইএলটিএস এর একটা ব্রিফ সাম আপ। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। কারো কোনো কোশ্চেন আছে? ভাই কোশ্চেন না, বাট বিষয়টা হচ্ছে যে এটা যে ধরেন আমরা তো ইংলিশ স্পিকিং একদম হচ্ছে ইউজ টু না, বা আমরা হচ্ছে এরকম কোন কোম্পানি খুবই কম পাই যে যার সাথে হচ্ছে আমরা একটা টানা কথা বলবো বা কনভারসেশনটা করবো, আমরা কিন্তু খুবই কম পাওয়া যায়। তো এইখানে এটার কি এই ধরনের দায়িত্ব কোনো? আমার, এটার দায়িত্ব আমার। আচ্ছা আচ্ছা, ওইটা জানার জন্য কি ভাই? কিভাবে হচ্ছে রেডি করতে হবে এটা তো আমার কাছে আসছেন, সেটা তো আমার রেসপন্সিবিলিটি। তবে আমার রেসপন্সিবিলিটি আমাকে যদি পালন করতে দেন তাহলে অবশ্যই আমার কথা শুনতে হবে, আমি যেভাবে গাইড করব ওভাবে চলতে হবে। এখন আমি আপনাকে স্পিকিং করানোর জন্য ব্রেকআউট করে দিব রুম, ধরেন এই যে এখান থেকে 1 to 1 ব্রেকআউট করে দিব ইন পারসন। এখানে যদি হচ্ছে যে আমি 9টা গ্রুপ করি, 8টা গ্রুপ করি, দাঁড়ান, এই যে এখানে আহ, এই যে যে পার্সন টু পার্সন, এই যে দুজন দুজন করে স্পিকিং করার, এটা আমি প্রচুর প্র্যাকটিস করাই। এবং টোটাল হচ্ছে যে আমার যতগুলা ক্লাস হয় ততগুলা ক্লাসেই এই স্পিকিং প্র্যাকটিস হয়, সাথে তো মক হবেই, ঠিক আছে? মক তো আলাদা, প্রতিদিনই স্পিকিং প্র্যাকটিস থাকবে এখানে 30 মিনিটের, ঠিক আছে? সো এটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। এখন আমি আপনাকে স্পিকিং করতে এই যে এখানে দিলাম, যে এখানে আপনি অ্যাটেন্ড করলেন, কিন্তু আপনি মেইন ক্লাস করে দেন হচ্ছে যে স্পিকিং না করে চলে গেলেন, এটার রেসপন্সিবিলিটি কি আমি নিব? না, এটা তো সম্পূর্ণ আমাদের উপরই যায়। হ্যাঁ, তো এটা এই স্টুডেন্টের উপরই। আমি আবার হচ্ছে যে এখানে প্রত্যেকটা গ্রুপে ঢুকে ইভালুয়েট করি যে আসলেই এরা ঠিকভাবে স্পিকিং করতেছে কিনা, এবং প্রত্যেকের রেকর্ডিংটা আমার কাছে থাকে যে এরা আসলে করতেছে কিনা। তো এই যে যে স্পিকিং প্র্যাকটিস সেশন চলে, এটা যারা যারা অ্যাটেন্ড করে তারা সবাই ভালো করে। আর এইখানে স্পিকিং মডিউলে ভালো করা একটু মানে টেকনিক্যাল হইলেই হচ্ছে ভালো করা যায়। এখানে যে আপনাকে
জাহাজ হয়ে যাইতে হবে এরকম না। টেকনিক্যালি আপনি 4টা ইস্যু শো করে আসলেই ভালো করবেন, ঠিক আছে। কিন্তু আমরা 4টা ইস্যুকে শো করে আসতে পারি না। আমরা যে কোনো একটা ইস্যুকে হচ্ছে যে মেইন প্রায়োরিটি দিয়ে বসি। এটা হচ্ছে যে 4টা মডিউলের ক্ষেত্রেও দেখা গেল আমরা রিডিং কে নিয়ে এত মাতামাতি করি, আবার হচ্ছে যে রাইটিং নিয়ে উদাসীন, আমরা রাইটিং প্র্যাকটিসই করি না। আমরা স্পিকিং নিয়ে উদাসীন, আমরা স্পিকিং প্র্যাকটিসই করি না। আমরা লিসনিং রিডিং নিয়ে চলতে থাকি। এটা প্রত্যেকটা মডিউলকে ইকুয়াল প্রায়োরিটি দিতে হবে, ঠিক আছে। আর ঠিক কারো আছে ভাই। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা ভাই, যে লিসেনিং এর যে সেকশনে কম্পিউটার বেসডে তো 2 মিনিটস থাকে মনে হয় না ভাই? জি জি, যেটা 2 মিনিটস, কিন্তু পেপার বেসডে হচ্ছে 10 টেন মিনিটস মিনিটস তো 2 মিনিটস তো অনেক কম। এখানে ওই যে আমাদের এই যে 40 কোশ্চেনের 20 কোশ্চেন হচ্ছে এবিসি অ্যান্সার। এবিসি অ্যান্সার অর্থাৎ যখন আপনি কম্পিউটার বেস দিবেন এমসিকিউ, আপনাকে এখানে জাস্ট ক্লিক করতে হবে। আপনাকে জাস্ট ক্লিক করতে হবে, এ ও আচ্ছা আচ্ছা। ক্লিক করতে হবে। ও অর্থাৎ আপনার অলরেডি হচ্ছে যে 20 কোশ্চেন হয়ে যায়, ঠিক আছে। 20 কোশ্চেন জাস্ট আপনার ক্লিকের উপর, ঠিক আছে। okay, আচ্ছা 20 কোশ্চেনে ক্লিকের উপর। আচ্ছা। আর যে হচ্ছে যে 20 কোশ্চেন এখানে হচ্ছে যে লিখা লাগে ওই কোশ্চেন শোনার। এটা হচ্ছে সেকশন 1-এর 10টা কোশ্চেন, আর সেকশন 4-এর 10টা কোশ্চেন লিখা লাগে, ঠিক আছে, ওয়ার্ড। না ভাই, আসলে আমার কাছে মানে কিছু পার্টিকুলার জিনিস অনেক কঠিন মনে হয়েছে, যেমন ভাই কিছু ম্যাপ থাকে। ম্যাপ আহ, ম্যাপ তো হচ্ছে পানির মতো, ম্যাপে আমার কোনো স্টুডেন্ট উম, একটাও ভুল করে না। আমার হয় না ভাই, আমি জানি না কেন। আমার কাছে ম্যাপের 2টা ক্লাস করার পর আপনার যদি হচ্ছে যে ম্যাপ থেকে একটা কোশ্চেন ভুল হয়, তখন হচ্ছে যে আমার কাছ থেকে টাকা ফেরত নিয়ে যাবেন, গ্যারান্টি সহকারে। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? এই আপনারা এখানে আমার সাথে কথা বলতে হবে, শিখতেছেন কিনা বুঝতেছেন কিনা এটা আপনাদের কথা বলে। এই যে তান, এটা কি তানজিনা ইসলাম আপু, তানজিনা ইসলাম আপু ফ্রম শ্বশুরবাড়ি আমার, এই ঘুমাই গেছে জি গো। জি ভাইয়া, শুনতেছি। আমার শ্বশুরবাড়ি আপনার না না, ঘুমাই যায় নাই, শুনতেছি। আমার শ্বশুরবাড়ি আপনাদের এই ডেঞ্জারাস এরিয়ায়, ব্রাহ্মণবাড়িয়ায়। ও আচ্ছা আচ্ছা, আপনার শ্বশুর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়? জি, যাইনি কখনো। ও আচ্ছা আচ্ছা। কেন শ্বশুর বাড়িতে যান নাই কেন, এটা আবার কেমন কথা? যদি ভাই ঠ্যাং কি ভয় কেটে লাগে? রেখে দেয়। হায় হায়, কি বলেন! আমরা এদিকে থাকতে আপনার কিসের ভয়? আসেন, আইসা আমাদের বাসায় বেড়াই যান। শ্বশুর হয়, বাড়িতে আমাদেরকে নিয়ে যান সাথে। ওই খুরশেদ ভাইয়ের বিয়ে খাইতে গেছিলাম, তখন হচ্ছে যে বিয়ের দিনই হচ্ছে যে মারামারি শুরু হয়ে গেল। আর ব্রাহ্মণবাড়িয়া অনেক মারামারি করে বেশি। না না, আসলে এটা যেরকম বুঝায় আসলে এটা আসলে তেমন না। ব্যাপারটা আসলে যারা অনলাইনে আসলে এদিকে থাকে বা আসে তারাই বুঝে আর কি। সেটা আমি ফেসবুকে ঘরে দেখি যে একজনের মারামারি করে। রাইখেই বুঝতেছি। আচ্ছা, যে জিনিসগুলা বুঝাইলাম এটা বুঝ। না, ঘরে একজন, হ্যাঁ, ঘরে। ঘরে একজন যে আছে উনি, ওনাকে দেখে আপনার বোঝা যায় এরকম যে হ্যাঁ, মারামারি হয় সারাক্ষণ? অবশ্যই। আয় হায়, কি বলে! তাহলে তো স্যার ভাবির বিকেল সাথে একটা আসলে ভাবিরে জিজ্ঞাসা করতে হবে যে ভাইয়া তো আসলে এরকম বলতেছে, আসলে কি এরকম?
এটা যদি শুনতে যান তাহলে খবর আছে, আমার এই এই ইয়া পড়ানো ক্যারিয়ার শেষ। আইসেন এদিকে, আইসে ঘুরা যান। ঠিক আছে, আসবনি। এখন হচ্ছে যে যারা এখানে ক্লাস করতেছেন, এটা গ্রুপ ডিসকাশনের মতো আমাদের এখানে পড়াশোনা। এখানে এরকম না যে আমি মিউট করে দিব আপনাদের, আপনারা আহ আহ ক্লাসে কিছু বুঝলেন বা বুঝলেন না এরকম ভাইয়া ইস্যু না। একটা কথা, জি। একটা ছোট্ট টিপস দিতে পারবেন ভাই? আসলে আমি ওই যে রিডিং সেকশনটা যখন হুম আমি বাসায় পড়ি, মানে ধরেন হুম। আমি পুরাটা পড়তে গেলে আমার সময় অনেক চলে যায়, মানে আমি কিভাবে মানে অ্যান্সার গুলা দ্রুত আমি পাবো? এটা এই 40 কোশ্চেনের জন্য 60 মিনিট প্লাস মাইনাস 5 60 লাইন পড়লে অ্যান্সার সবগুলা পাওয়া যায়। এই 40টা কোশ্চেনের অ্যান্সার মাত্র 60 লাইন পড়লে অ্যান্সার পাওয়া যায়, পুরা পড়া লাগে না এটার জন্য ভাই আমি তো। যে দ্রুত যে স্কিম করা লাগে, মানে আমি ওই স্কিমিংটা খুব তাড়াতাড়ি স্কিমিং করতে পারি। এর জন্য আমাদের আগামী ক্লাসটা আপনি করেন, আমি এই জিনিসগুলো আরো ক্লিয়ার করব। আগামী নেক্সট কালকেই তো 8টায় এগুলা ক্লাস। মেবি মনে হয় প্র্যাকটিস করতে করতে পরে এরকম ইয়ে হয় নাকি। আমি আসলে এর আগেও আইএলটিএস এর কোর্স করছিলাম আর কি। তখন হুম। আমি ফোর্থ ইয়ারের মানে পরীক্ষা দেই নাই আর কি। তো হ্যাঁ। পরে 1 মাস ক্লাস করার পরে এমনিতে আমার ফোর্থ ইয়ার পরীক্ষার আপনার ওই যে আপনার টেস্টের ইয়ে রুটিন দিয়ে দিছে আর কি। পরে হুম। আমি আর দেখা গেছে ফোর্থ ইয়ারের মানে যেহেতু ফাইনাল সামনে চলে আসতেছে, আমি কি ফোর্থ ইয়ারের মানে পড়া পড়বো নাকি আইএলটিএস এর পড়া পড়বো এরকম করতে যাই আবার আমার কোর্সটা আমি অফ করে দিছি আর কি। ওকে, সমস্যা নাই। নাহলে এখন ভালোই আমি আমি হচ্ছে যে 1.5 মাসের মতো কোর্স ক্লাস করছিলাম আর কি। আমার এখান থেকে কেউ পলাই যাইতে পারবে না, আমি যার যার অবস্থানে গিয়ে ধরে নিয়ে আসি। সো এরকম চিন্তা কেউ মাথায় নিলেও সে হচ্ছে যে তার মৃত্যুকে ডাইকে আনবে। আমি এরকম ইনস্ট্রাক্টর, কেউ যদি আমার এখানে ভর্তি হয়, সে 3 মাস কোর্স কমপ্লিট না করে যদি সে চলে যায় বা হতাশ হয়, আমি তাকে বান্দে বাড়াবো। না আসলে এরকম ভাই আমি এরকম এর আগে অপশন নাই আমার হাতে। কেউ যদি চলে যায়, সে প্রথম ক্লাস করে চলে যান, আমার কোনো দাবি নাই। ভর্তি হইলো, টাকা ফেরত নিয়ে চলে যান। কিন্তু সেকেন্ড ক্লাস করার পর থেকে আমার শেষ ক্লাস 10টা মক ফাইনাল মক দিয়া পর্যন্ত কেউ যদি চলে যায়, ওকে আমি নিজে নিজ দায়িত্বে দরকার হইলে মানুষ ভাড়া করে ধরে আনি, এবং তার প্রপার ইয়াদ দিতে হবে যে আমি কেন কোর্স কন্টিনিউ করব না। আচ্ছা ভাই, আপনার ক্লাসগুলো কি এপ্রিলের আগেই শেষ হবে? মানে মানে আমি তো উম এপ্রিলে দিচ্ছি। হ্যাঁ, এপ্রিলের আগে শেষ হয়ে যাবে। উম, আচ্ছা। না ভাই আসলে আমি এর আগে আমি এই ডিসেম্বর মাসে টোয়েফেল দিছিলাম। এর আগে আমি টোয়েফেল তো আমার টোয়েফেল এর স্কোর একটু কম আসছে। এই কারণে আমার কাছে মনে হলো যে আর টোয়েফেল আমার অনেক কঠিন মনে হয়েছে, তাহলে আমি জি। আইএলটিএস শিখতে। আমি টফেল। ডিসেম্বর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। তো আমার ওখানে স্পিকিং আর রাইটিং সেকশনে ভালো আসছিল, বাট রিডিং আর লিসনিং সেকশনে হচ্ছে আমার স্কোর কম আসছে, যার কারণে আমি এখন আইএলটিএস দিব। এখানে আপনি আমাদের এই ক্লাসগুলা করেন, এবং কালকে হচ্ছে যে আমি হোম টাস্ক গুলা বুঝাই দেই। আহ, আচ্ছা আপনি 7 প্লাস ইজিলি, 7.5 প্লাস ইজিলি পাবেন, এটুকু আমি ইনশিওর করতে পারি। আচ্ছা। তবে তবে এটা ওই যে যে তাবিজ দেওয়ার মতো, তাবিজে ভিতরে কি লেখা থাকে জানেন তো? যে পড়লে পাস করিবে, না পড়লে না। এখন আমি আপনাকে জিনিসগুলা বুঝাই দিলাম, কিন্তু আপনি বাসায় প্র্যাকটিস করলেন না। যদিও প্র্যাকটিস না করলে আমার হাতে ইনস্ট্যান্ট কোড খেয়ে যাবেন। সো ওই অপশন নাই। অর্থাৎ দেখা গেল কিছু স্টুডেন্ট হয়তো অটোমেটিক্যালি পলান দেয়, এই 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 ক্যাটাগরিতে যদি আপনি যান তাহলে আপনি পাবেন না। আপনি সবগুলা ক্লাস যদি কন্টিনিউ করেন, এটুক আপনাকে এনশিওর করব 7.5-এর নিচে আপনি পাবেন না, এটুক এনশিওর করতে পারবো আমি। আচ্ছা। না ভাই আমি তো সিরিয়াস, আমি তো ঠিক হাই আছে। স্টার দিচ্ছি। আচ্ছা ওকে ভাই, থ্যাংক ইউ। এই বাকি যারা আছেন সবাই জিনিস বুঝছেন কিনা? এই প্রতীক বড়ুয়া, নাহিদ, সবার কথা বলতে হবে। দীপ্তি,
জি জি ভাইয়া, বুঝতে পারছি, মোটামুটি সব বুঝতে পারছি। এখন শুধু কোনো এক্সিকিউশনটা করতে ডাউট হবে আর কি। থাকলে আমাকে জিজ্ঞেস করতে হবে, কারণ সবাই এখানে পয়সা খরচ করে আমার কাছে পড়তে আসছেন, এরকম অবশ্যই, না যে অবশ্যই ভাইয়া। ফ্রি পড়তেছেন। সো আমাকে একবারের জায়গায় 10 বার জিজ্ঞেস করবেন, আমি 10 বারই বোঝাবো। কিন্তু বোঝাই দেওয়ার পর পরের দিন যখন আমি পড়া নিব, তখন যদি না পারেন, তখন উল্টা ঝোলাবো। ঠিক আছে? এটা আপনার ডিপার্টমেন্টের টিচারদের মতো মনে করেন না, যে ডিপার্টমেন্টের টিচারদের ফাঁকি দিব ওই টাইপের আমি না। ওই আপনার যারা আপনার ডিপার্টমেন্টে যারা পড়ছে, তারা সবাই জানে আমি কোন লেভেলের স্ট্রিক্ট। সো ওই অপশন যদি কারো মাথায় থেকে থাকে যে পড়া করব না, তাহলে খবর আছে। ক্লাস মিস করব, তাহলে খবর আছে। এরকম অপশন নাই। ঠিক আছে, কালকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি 4টা জিনিসের বেসিক ইমপ্রুভ করার জন্য, কিভাবে রিডিং পড়বেন, রিডিং এ কিভাবে ইমপ্রুভ হবে, লিসেনিং কিভাবে ইমপ্রুভ করব আমরা, রাইটিং কিভাবে ইমপ্রুভ করব আমরা, তারপরে হচ্ছে যে স্পিকিং কিভাবে ইমপ্রুভ করব। স্পিকিং আপাতত না, 3টা মডিউল আহ কিভাবে ইমপ্রুভ করব এটা দেখাচ্ছি। কালকের ক্লাসটা করেন 8টা থেকে 9:30। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আর হচ্ছে যে আপনাদের গ্রুপে ও, হচ্ছে যে আমি আজকে তো কোনো হোম টাস্ক নাই। সো হচ্ছে যে আমি আপনাদের ডকুমেন্টেশন কি কি বই কিনা লাগবে এই ইস্যুগুলা কালকে বুঝাই দেই, আজকে অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে? ওকে ভাই, সালাম থ্যাংক ইউ। আলাইকুম। আজকে এই পর্যন্ত ভাই। জি। বুঝছি কিছু ভাই, কিছু কমপ্লিমেন্টারি টপিক ছিল যেগুলোর সাথে ভাই ফ্যামিলিয়ার টু না। হুম। ভাই এগুলো আসলে একটু ডিটেইলস জানলে ভালো হবে ভাই, কিন্তু আজকে তো টাইম লিমিটেড আর আপনি আলোচনার মধ্যে ছিলেন, তাই তেমন হুম। কোনো কোয়েশ্চেন করি নাই। কোনগুলা ভাই আস্তে ডিটেলস আস্তে জেনে জানলে? নিবো ইনশাল্লাহ। ভাই কোনগুলা? আছে কিছু ইম্পর্টেন্ট আছে, এখন আপাতত নাই। আমি ভাই জেনে নেবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বা এই যে যে সময় পেলে এটা ভাই। তো ব্রিফ সামারি ছিল পাগল, এটা তো ব্রিফ সামারি দিছি আইএলটিএস এর। এগুলা ডিটেইলসে যাব না পাগল। ওকে ভাই, তাহলে তো আরো ভালো হয়। এগুলা তো তাহলে তো হচ্ছে যে আইএলটিএস বুঝাই দিছি, এখন 3,000 টাকা শেষ, চলে যাও তোমরা, এরকম নাকি পাগল? এগুলার না ভাই। এগুলার প্রত্যেকটা ডিটেইলসে ডিপে যাব, ইন ডিপতে সবকিছু ডিসকাশন হবে। সো এটা নিয়ে তোমার টেনশন করা লাগবে না। যেমন আমি তোমার ইস্যুটা কোশ্চেনে বুঝছি যে তুমি কিছু জিনিস আরো জানতে চাচ্ছিলা, যে এই যে বিভিন্ন কোশ্চেন প্যাটার্নে ইয়া লেক্সিক্যাল রিসোর্স বা এগুলা কিভাবে কি করবা রাইটিং এর, এই জিনিসগুলা নিয়ে কোশ্চেন করতে চাচ্ছিলা, টার্মস গুলা নিয়ে। ওগুলা সব ডিটেইলস হবে। কিভাবে এসে লিখবা, কিভাবে এসে লিখে দেখাবো, রাইটিং টাস্ক অন, নিজে হাতে লিখে দেখাবো যে এই জায়গায় এই ওয়ার্ড গুলা কানেক্ট করবা, এখানে এই প্যারাগ্রাফিং গুলা হবে। এগুলা তো সব চলবে। অবশ্যই ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে। ভাইয়া, চলো, এক্সাম দেওয়ার কতদিন পরে হচ্ছে রেজাল্ট দিবে? এক্সাম দেওয়ার পেপার বেজে 13 দিন পরে রেজাল্ট দেয়। ও আচ্ছা। আর আর পিটি? জি, পিটি, আর হচ্ছে পিটি আমি করাই না। পিটি টেস্ট সম্বন্ধে আমার ওরকম তেমন আইডিয়া নাই। পিটি কি ওই কম্পিউটার বেস যেটা, ওইটাকে বলে না? পিটি না, কম্পিউটার বেস না, এটা এক্সাম প্যাটার্নই ডিফারেন্ট, কোশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট। ও আচ্ছা, তো কম্পিউটার বেসড রেজাল্ট কতদিন পরে দেয়? 2 দিন পরে দেয়। ভাইয়া, আপনার কাছে কোনটা ভালো মনে হয়, পেপার বেসড না কম্পিউটার বেসড, মানে আমি কোনটা? প্রেফার করি কম্পিউটার বেস। আচ্ছা। কেন? ওইটি দেওয়া যায় না? হুম। রিজন? ওইটি যে কোনো একজন কোশ্চেন করেন, তাহলে আমি আপনার রিজন। ওইটি দেওয়া যায় না? আপনি কম্পিউটার বেসড কেন প্রেফার করেন, মানে একটু হ্যাঁ, যদি কম্পিউটার বেস প্রেফার করি হচ্ছে যে আপনার কম্পিউটার বেসের ফ্যাসিলিটি বেশি। ফ্যাসিলিটি মিন্স হচ্ছে যে আনঅফিশিয়াল কথাবার্তা কইতে হয়, এখন রেকর্ডিং অফ করে নেই।